কথা কম, কাজ বেশি। 10:40 বাজে, স্যার এখনো আসেননি। দিনা, প্রথমে তোরটা উড়াও। সবসময় তোরটা পিছনে দিস কেন? ওকে, আজ আমারটা দ্বিতীয় রাখলাম, এবার উড়াও। দিনা বোর্ডের দিকে মারল। আফসোস, ফ্যানের বাতাসে তার প্লেন উড়ে গিয়ে এক ছেলের মাথায় পড়ল। ছেলেটা তখন আমাদের জীবন কথা। গল্পের নাম অদ্ভুত মেয়ে। সকাল সকাল মায়ের চিৎকার চেঁচামেচি আর আপুর ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙল। কি আর করার, নামাজ পড়লাম, কুরআন শরীফ পড়লাম। 5 ওয়াক্তে নামাজ আর সকালে কুরআন পড়া অভ্যাসে পরিণত করার চেষ্টা করছি। তারপর ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আবার রুমে এসে দেখি আপু বাথরুমে শাওয়ার নিচ্ছে। মাথায় এলো দুষ্টু একটা বুদ্ধি। আপুর ফোনে অ্যালার্ম দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আর শুরু হলো রিংটোন, যেটা আপুর কল রিংটোন। 2 মিনিট পর পর বাইরে থেকে শুনতে পাচ্ছি আপুর চিৎকার। আহা, কি মজা! সকাল 8টা বাজে, কলেজের জন্য রেডি হচ্ছি। মা খাবার দিল আর বলল, ছোট ভাইকে ডেকে নিয়ে আয়। বাধ্য মেয়ের মতো গেলাম। ছোট ভাইয়ের রুমে উকি দিয়ে দেখলাম সে স্কুল ব্যাগ গোছাচ্ছে। সাইদ, মা তোকে যেতে বলেছে। ওকে। ও চলে গেল আর আমি ওর ব্যাগের ভেতর থেকে খাতা নিয়ে তার উপর বড় করে লিখে দিলাম গরু। তারপর চলে এলাম খাবার খেতে। আর কান বন্ধ করে শুনলাম আপুর বকাঝকা অ্যালার্ম দেওয়ার জন্য। অতঃপর 3 ভাই বোন নাস্তা করে যার যার মতো নিজেদের গন্তব্যে রওনা হলাম। কলেজে ঢুকে ক্যান্টিনের সামনে গিয়ে এক মেয়ের পিঠে দিলাম এক থাপ্পড়। দিনা, ওরে আল্লাহ, তুই মানুষ হবে কবে? আমি তো পৃথিবীতে মানুষ হয়েই এসেছি। মানুষের কাজ কি এরকম? দোষ করলে তো শাস্তি পেতেই হবে। আমি আবার কি করলাম? তুই আমার আগে কলেজে আসছিস কেন? এটা কোনো দোষ হলো? তুই দেরিতে আসলে আমি কি করব? বেশি কথা বললে জরিমানা দিতে হবে। আমি চুপ। ওই রাক্ষস কই? তোর পিছনে। পেছনে ফিরে দিলাম এক চিমটি। নিসা, আউচ! আমি আবার কি করলাম? আমার কথা লুকিয়ে শুনছিস কে? 5 টাকা বের কর। কি? জি, যত মিনিট দেরি করবি তত টাকা বাড়বে। ওয়েট, এই নে ধর। আসলেই তুই একটা অদ্ভুত মেয়ে। গুড, চল ক্লাসে। চল ক্লাসে। প্রথম ক্লাস মাহিন স্যারের, আমাদের অ্যাকাউন্টিং টিচার। দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, বয়স 27-28 হবে। এই বছরই স্যার কলেজে নতুন জয়েন করেছেন। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং টিচার। কেমন আছো সবাই? স্যার, আপনি কি ইংলিশ শিক্ষক? হোয়াট? আপনি প্রথমে ইংরেজিতে কথা বলে আবার বাংলা বলা শুরু করলেন যে, তাই জিজ্ঞেস করলাম। হোয়াট ননসেন্স! স্ট্যান্ড আপ। ওকে, শিক্ষকের কথা তো অমান্য করা যায় না বলে দাঁড়িয়ে গেলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিসা হাসছিল। শুরু হয়ে গেল আমার কেরামতি। আমি দাঁড়িয়ে নিসার পায়ে দিলাম এক লাথি। নিসা, আউচ! স্যার, পিছনে তাকিয়ে, হোয়াট হ্যাপেন্ড নিসা? স্যার, নাফিসা আমাকে লাথি দিয়েছে। হোয়াটস রং উইথ ইউ নাফিসা? স্যার, মনে হয় মশা কামড় দিয়েছে, তাই পা নাড়াতে গিয়ে নিসার পায়ে লাথি লেগে গেছে। ওকে, সিট ডাউন। ধন্যবাদ স্যার। তুই নিজেকে বাঁচাতে আমাকে টানলি কেন? তুই আমার বেস্টু, তাই। তাহলে আমি কে? 5 টাকা দে, বলতাছি তুই কে। না, আমার কাছে টাকা নাই। মিথ্যা বলছিস কেন? এখন 10 টাকা দে। দিবি নাকি আমি নেব? দাঁড়া, দিচ্ছি, নে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে বাকিটা করে আসবা। নাফিসা, ছুটির সময় আমার সাথে দেখা করবা।
কেন স্যার এখন দেখেননি? শাট আপ, যা বলছি তা করবা। ওকে। ছুটির সময়। দিনা, তুই বললি না আমি কে? কেন তুই নিজে জানিস না তুই কে? বাসায় গিয়ে তোর মাকে জিজ্ঞেস করিস তুই কে। তবে রে, এক দৌড়ে টিচার রুমে। স্যার আসবো? নাফিসা এসো, বসো এখানে। চেয়ার টেনে বসলাম। তুমি ক্লাসে এমন দুষ্টুমি করো কেন? এতে তোমার আর তোমার বন্ধুদের পড়াশোনার ক্ষতি হবে, সেটা কি তুমি বুঝো না? স্যার আজকে তো আমি কোনো দুষ্টুমি করিনি, শুধু দিনার কাছ থেকে 10 টাকা নিয়েছি। আর আমার পরীক্ষার রেজাল্টও তো ভালো আসে। আর দুষ্টুমি করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে পড়াশোনা করতে ভালো লাগে। ওকে ওকে, স্টপ স্টপ। দিনার কাছ থেকে 10 টাকা নিয়েছো কেন? স্যার এইটা সিক্রেট, কাউকে বলা যাবে না। ওকে, তুমি এখন যাও। ওকে স্যার। দিনা কি বললো স্যার? বলেছে বেশি বেশি দুষ্টুমি করতে আর নিসা ও দিনা থেকে জরিমানা নিতে। স্টুপিড, চল এখন। চল। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। রাস্তায়। আজ কত টাকা দিবি? 5 + 10 + 5 = 20 ভাগ 2 = 10 টাকা করে। আমাদের জন্য দোয়া নিয়ে আসিস। তিনজনে তারপর 20 টাকা রাস্তার দুজন অসহায় লোককে দিয়ে আমরা 3 জন আইসক্রিমের দোকানে গিয়ে 3টা টক আইসক্রিম কিনলাম। যার যার খরচ সে বহন করলাম। তারপর হেঁটে হেঁটে বাসায় চলে এলাম। বাসায় এসে মা মা মা। কি হয়েছে? এমন মা 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 ডাকা শুরু করেছিস কেন? ওকে যাও, আজ থেকে খালা ডাকবো। দিব এক থাপ্পড়, যা। যাচ্ছি। ফ্রেশ হয়ে সোফায় বসে আছি, এমন সময় সাইদ এলো। মা। কি হয়েছে? দেখো আপু আমার খাতায় কি লিখে দিয়েছে, এর জন্য আজ আমি স্যারের কাছে বকা খেয়েছি। কি রে, এইগুলো কি করেছিস? তোদের জ্বালায় আর ভালো লাগে না, মন চায় সব ছেড়ে চলে যাই কোথাও। আমি দেখলাম পরিস্থিতি খারাপ, তাই সোফা থেকে উঠে রুমে যাওয়ার সময় বললাম, মা আমাকে সাথে নিয়ে যেও, আর না হয় ঠিকানা দিয়ে যেও, আমি চলে যাব। পরের দিন আজ ফজরের আজান শুনে আমি উঠে পড়েছি। সবার আগে নামাজ পড়ে আপুকে ডাকলাম। এতক্ষণে বাবা মাও উঠে নামাজ পড়ল। এবার আমি সাইদের রুমে গিয়ে ওকে ডাকলাম। ও না ওঠায় বোতল থেকে একটু পানি নিয়ে তার চোখের উপর ঢেলে দিলাম। এবার সে তাড়াতাড়ি উঠে পড়ল। বুঝতে বাকি রইল না কেন করলাম, তাই ও কিছু না বলেই নামাজ পড়তে চলে গেল। তারপর স্টাডি রুমে গিয়ে সাইদকে হোমওয়ার্ক করতে সাহায্য করলাম। আপু দয়া করে আজ কিছু উল্টোপাল্টা করো না প্লিজ, বাবা আমার জন্য চকলেট আনলে অর্ধেক তোমাকে দেব। ঘুষ দিতে চাইছো? জরিমানা হবে এখন। আপু প্লিজ। ওকে, একটা কাজ করে দিতে হবে, তাহলে কিছু করব না। কি কাজ? কাল নানু বাড়ি যাব, এটা মাকে বলে রাজি করাবি। এটা তো তুমিই বলতে পারো, আর আমি বললে মা রাজি হবে? সেটা তোর দেখার বিষয়। ওকে। তারপর সবাই একসাথে নাস্তা করতে বসলাম। আপু আজকে ভার্সিটি থেকে আসার সময় আমার জন্য একটা গোলাপ ফুলের চারা নিয়ে আসবা। আহ কি সুন্দর আবদার, পারবো না আমি। তোমার মোবাইলটা জানি কোথায় রাখছো। ওই আমার ফোন দে তাড়াতাড়ি। আমার আবদার মেনে নাও তাড়াতাড়ি। পারবো না ভেবে বলছো তো? ওকে চেষ্টা করব, এবার দে। না, প্রতিশ্রুতি দিতে হবে। মা দেখছো সকাল সকাল কি শুরু করছে? ভাজলামও বাদ দিয়ে নাস্তা শেষ করে কলেজ যা। নাস্তা তো শেষ, ফোনটাও আছে বেশ। বলে রুমে চলে এলাম আর রেডি হয়ে গেলাম কলেজ যাবার জন্য। আপু এদিকে মোবাইল খুঁজে ক্লান্ত। আমি কলেজ ব্যাগ নিয়ে বের হয়ে আসছিলাম, তখন এই দাঁড়া, আমি ফুল গাছ আনবো, প্রতিশ্রুতি দিলাম, এবার আমার ফোন দে। ফোন তোমার ব্যাগে রাখা আছে। কিছুক্ষণের মধ্যে আমি কলেজে পৌঁছে গেলাম। দিনা ও নিসাও চলে এসেছে। তারপর 3 বেষ্টু গিয়ে ক্লাসের মাঝখানের বেঞ্চে বসলাম।
আমাদের প্রথম ক্লাস মাহিন স্যারের। এখন 9:50 বাজে। নিসা, চল প্লেন বানাই। ওকে। নিসার ব্যাগ থেকে খাতা নিয়ে 3টা কাগজ ছিঁড়ে নিলাম, তারপর তাদের দুজনকে 2টো কাগজ দিয়ে বললাম কাগজের প্লেন বানাতে। তাড়াতাড়ি বানাও, দেখি কাঠটা বেশি উড়ে। আমার খাতাটাই তোর চোখে পড়ল? কথা কম, কাজ বেশি। 10:40 বাজে, স্যার এখনো আসেননি। দিনা, প্রথমে তোরটা উড়াও। সবসময় তোরটা পিছনে দিস কেন? ওকে, আজ আমারটা দ্বিতীয় রাখলাম, এবার উড়াও। দিনা বোর্ডের দিকে মারল। আফসোস, ফ্যানের বাতাসে তার প্লেন উড়ে গিয়ে এক ছেলের মাথায় পড়ল। ছেলেটা তখন মনোযোগ দিয়ে পড়ছিল। প্লেনটা নিয়ে ছেলেটা রাগে গজগজ করতে করতে ছিঁড়ে ফেলল। আমাদের হাসি দেখে কে দিনা, হয়েছে, এবার তোরটা উড়াও। দেখ আমারটা কত দূরে যায়। আমি মারলাম দরজার দিকে। আমি সহ সবাই তো হা হয়ে আছি। আমার প্লেন গিয়ে মাহিন স্যারের কপালে। ও মা! স্যার প্লেনটি নিয়ে রুমে প্রবেশ করলেন। প্লেনটি তো খুব সুন্দর হয়েছে। কে বানিয়েছে? মিথ্যে বলার অভ্যেস আমার নেই বললেই চলে। আমি দাঁড়িয়ে গেলাম। স্যার, আমি বানিয়েছি। ক্লাসে প্লেন বানাতে আসো নাকি পড়াশোনা করতে আসো? স্যার, পড়াশোনা করতে। তাহলে প্লেন কেন বানিয়েছো? আসলে স্যার 10টা বাজে, আপনি আসছিলেন না, তাই প্লেনটা পাঠালাম আপনাকে আনার জন্য। সব সময় দুষ্টুমি করায় ব্যস্ত থেকো, চুপচাপ বসো। জি স্যার। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কতটুকু শেষ করেছিলাম? স্যার, পড়া শুরুর আগে একটা কথা বলতে চাই। বল, কি কথা? স্যার, নিসার প্লেনটা এখন উড়ানো হয়নি, ওটা উড়িয়ে দেই। চুপ করো। নাফিসা, তোমার কি হয়েছে? দিন দিন তোমার পাগলামি বেড়েই চলেছে। কখনো শিক্ষকদের সাথে মজা করা, কখনো সহপাঠীদের সাথে ঝগড়া, কখনো বান্ধবীদের কাছ থেকে টাকা নেওয়া। এগুলো কি? তোমার পরিবার কি তোমাকে এগুলোই শিখিয়েছে? ব্যাগ রেখে বের হও আমার ক্লাস থেকে। যতক্ষণ পর্যন্ত আমার ক্লাস শেষ না হবে ততক্ষণ তুমি মাঠে দাঁড়িয়ে থাকবে। আমি মন খারাপ করে ক্লাস থেকে বের হয়ে গেলাম। সবাই স্তব্ধ হয়ে বসে আছে। আমি মাঠে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10:30 বাজে। 45 মিনিটের ক্লাস, তার মানে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। 15 মিনিট পর আবার চুপচাপ ক্লাসে ঢুকলাম। নিসাকে বললাম, তোর জন্য আমি শাস্তি পেয়েছি। 15 মিনিট দাঁড়িয়েছিলাম, এখন তোর জরিমানা 15 টাকা। আমি আবার কি করলাম? আমি কি বলেছি এসব করতে? আমি কিছু জানি না, 15 টাকা দিবি তুই। ওকে, নে। দিনা মিটিমিটি হাসছে। এই তুই হাসলি কেন? অন্যের দুঃখ দেখলে হাসি পায়? 5 টাকা দে এখন। 5 টাকা নিয়ে নিসাকে 5 টাকা দিয়ে দিলাম। আজ বাকি সব ক্লাস মন খারাপ করে চুপচাপ করলাম। ছুটির সময় কলেজ গেটের সামনে। দিনা, নিসা, তোরা একটু দাঁড়া, আমি দোকান থেকে আসছি। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আমি চলে গেলাম। ওরা দুজন দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় মাহিন স্যার এসে, দিনা, নিসা, আমি শুনলাম আজও নাকি নাফিসা তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে। জি স্যার, কিন্তু ও আজ আপনার কথায় খুব অপমানিত হয়েছে। ও আমাদের থেকে ছিনিয়ে টাকা নেয় না। জি স্যার, নাফিসা কোনো খারাপ উদ্দেশ্যে আমাদের থেকে টাকা নেয় না। আমরা 3 জন প্রায়ই রাস্তার অসহায় লোকদের কিছু টাকা দিয়ে সাহায্য করি। আর নাফিসা শুধুমাত্র মজা করার জন্য জরিমানা স্বরূপ টাকা নেয়, তারপর বাসায় যাবার সময় দান করে বাসায় যায়। আর ও আমাদের দুজন আর ওর পরিবারের সদস্য ছাড়া কারো কাছ থেকে এমন জরিমানা আবদার করে না। আমি দোকান থেকে কিছু চুইংগাম কিনে গেটের কাছে ফিরে আসছিলাম, তখন দেখলাম মাহিন স্যার ওদের সাথে দাঁড়িয়ে আছে। তাই আর সেখানে না গিয়ে বাড়ির উদ্দেশ্যে তাদের সামনে দিয়ে চলে আসছিলাম। মাহিন স্যার, দিনা ও নিসা আমাকে দেখে ব্যাপারটা বুঝতে পেরেছে। দিনা স্যারকে বলল, স্যার আমরা এখন আসি। ওকে, যাও। তারপর দিনা ও নিসা আমার সাথে চলে আসলো। দুজনকে 2টো চুইংগাম দিলাম, আর রাস্তায় বসে থাকা 2জন লোককে আমি 20 টাকা দিলাম। ভিখারিদের টাকা দেবার সময় মাহিন স্যার গাড়ি থেকে বিষয়টা লক্ষ্য করলেন। রাস্তায় আমি আর কোনো কথা বলিনি, একদম চুপচাপ। বাসায় কলিং বেল বাজাতেই আপু দরজা খুলে দিল। কোনো কথা না বলে ভিতরে চলে এলাম। কিরে, আজ এত চুপচাপ কেন? গোলাপ চারা এনেছি, বারান্দায় রাখা আছে। আমি সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নিলাম। লাঞ্চ করে দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ ছাদে হাঁটলাম।
ছাদে একটা টবে ফুলের গাছটি লাগিয়ে দিলাম। তারপর রুমে এসে কাপড় চোপড়ের ব্যাগ গোছানো শুরু করলাম। কিরে, ব্যাগ গোছানো শুরু করলি যে? বাসা ছেড়ে চলে যাবি নাকি? কেন, তোর আবার কি হলো? তোমরা তো আমার দুষ্টুমি পছন্দ করো না, তাই চলে যাব, তোমরা শান্তিতে থাকতে পারবে। ও বাবা, কার মুখে কি শুনছি? নাফিসার মুখে কথা শুনছো? ইচ্ছে হলে আমার সাথে যেতে পারো। না, তুই যা। সন্ধ্যায় স্টাডি রুমে পড়তে বসলাম। সাইদ, মাকে বলেছ? বাবাকে বলতে। ডিনারের জন্য মা ডাকলো, বাবাও এসে গেছে। সবাই একসাথে খেতে বসলাম। বাবা, কাল সকালে নানু বাড়ি যাব। কেন? কেন আবার? বেড়াতে। আমি না করলে কি যাওয়া বন্ধ হয়ে যাবে? তাহলে কি তুমি না করতে চাইছো? না, যা। ইয়েস। এই জন্য বিকেলেই ব্যাগ গুছানো শুরু করলে? তো আমাকে আগে বললে কি হতো? তোমাকে বললে এতক্ষণে ব্যাগ গুছিয়ে নিতে, আর নানু বাড়ির সবাইকে জানিয়ে দিত। আমি ভাইকে ফোন করে জানিয়ে দিই। না, খবরদার, কেউ যাতে না জানতে পারে। কেন? কারণ নাফিসার কথা জানতে পারলে সবাই সাথে সাথে বাড়ি থেকে পালানো শুরু করবে। সবাই হেসে উঠল। হঠাৎ করে যাওয়ার মজাটাই আলাদা। আমার স্কুল থেকে তো ছুটি নিইনি। নাফিসা সরকার তোদের সবাইকে নানু বাড়ি যাওয়ার ছুটি দিয়েছে। সবাই হেসে উঠল। তারপর সবাই ঘুমাতে চলে গেল। আমি আর আপু একসাথে থাকি। আপু, ইমা আপুকে কল দাও। কেন? বল কাল নানু বাড়ি চলে আসতে, কিন্তু কাউকে যেন না বলে আমরা যাচ্ছি এই কথা। ওকে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজ করে নানু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। সবাইকে তাড়া দিয়ে আমিও রেডি হয়ে গেলাম। নানু বাড়ি বেশি দূরে নয়, নারায়ণগঞ্জ, যেতে 1 ঘন্টা সময় লাগে। আমরা 10টার দিকে রওনা দিলাম। গাড়িতে বসে আছি, কলেজে স্যার জিজ্ঞেস করলেন, দিনা, আজ নাফিসা আসেনি কেন? দিনা বলল, জানি না স্যার, আমাদের কিছু বলেনি। স্যার আবার বললেন, সে কি কালকের বিষয় নিয়ে মন খারাপ করে আছে? দিনা উত্তর দিল, কি জানি স্যার, কাল থেকেই মন খারাপ ছিল, কয়েকবার ফোনও দিয়েছি কিন্তু ধরেনি। স্যার বললেন, আচ্ছা, আবার চেষ্টা করো। ওকে স্যার। নানু বাড়িতে কলিং বেল বাজাতেই ছোট মামি দরজা খুলে দিলেন। আমি সালাম দিয়ে ভেতরে ঢুকে গেলাম। মামি তো আমাদের দেখে অবাক হয়ে গেলেন। মামি, এত বড় হা করো না, হাতি ঢুকে যেতে পারে। তারপর বড় মামি, ঘোড়া মামি, বড় মামা সবাই এসে হাজির হলো। সবাই অবাক হয়ে আমাদের দেখছে, আর আমি হেসে যাচ্ছি। এটাই তো আমার স্বভাব। বড় মামা বললেন, তোরা আসবি, আগে জানাসনি কেন? আপু হেসে বলল, আগে জানালে তো তোমার ছেলে মেয়েরা বাড়ি ছেড়ে পালিয়ে যেত। সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর ইমা আপুও চলে এলো। ফ্রেশ হয়ে আমরা 2 বোন সোফায় বসে টিভি দেখছিলাম, বাকিরা গল্প করছিল। এমন সময় আমার কলিং বেল। মেঝু মামি যাচ্ছিলেন দরজা খুলতে, আমি তাকে আটকে দিয়ে নিজেই দরজা খুললাম। সারপ্রাইজ! দিয়া, হিয়া, রেহান সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। আপু, তুমি আসবে? কেউ তো আগে বললো না। কেউ জানলে তো বলার। এখন তোরা জিজ্ঞেস করবি নাকি দরজা বন্ধ করে দিব? হিয়া বলল, আমার কাপড় দিয়ে দরজা বন্ধ করে দাও। দাঁড়া, চিরদিনের জন্য বন্ধ করে দিতাম। সবাই হেসে ঘরে ঢুকে পড়ল। হিয়া বলল, আম্মু, আজ আপুরা আসবে, তুমি বললেনি কেন? মামি বললেন, আমি না জানালে কিভাবে বলবে? বড় মামা বললেন, আগে জানলে তোরা নানা বাড়ি পালিয়ে যেতি। নাফিসা, তুই একদম ঠিক করেছিস কাউকে না বলে চলে এসে। যতদিন থাকবি ওরা সবাই মানুষের মতো থাকবে। সবাই হেসে উঠল। বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। এমন সময় আবার কলিং বেল। আমি গিয়ে দরজা খুললাম। দেখি ভাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি ভাইয়া, ভেতরে আসবে না? আমি তো স্কুল থেকে এসে পড়েছি, এখন যাই? আরও ভুল করেছ, একবার ঢুকে পড়ো। ভাইয়াকে টেনে ভেতরে নিয়ে আসলাম। ভাইয়া, আমি তোমার একমাত্র বড় ভাই, তোমাকে ছাড়া ভালো থাকা যায়? রাতে সবাই একসাথে ডিনার করলাম। ভাই বোন সবাই মিলে ছাদে গিয়ে আড্ডা দিলাম। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল। আমি, শান্তাপু, ইমা আপু, হিয়া, হিমা সবাই মিলে ফ্লোরে বিছানা করে একসাথে ঘুমালাম। ইমরান ভাইয়া, দাইয়া, সাইদ, রেহান ওরা অন্য রুমে। আমি আসার সময় ভাইয়ার ল্যাপটপটা জোর করে নিয়ে আসলাম মুভি দেখার জন্য, আর সাইদ আর রেহান ভাইয়ার ফোন নিয়ে গেমস খেলছিল। ইমরান ভাইয়া বলল, আল্লাহ, সব কিছু কেন আমার উপর দিয়ে যায়? আমার ফোন, ল্যাপটপ নিয়ে নিয়েছো, আমাকে কোথাও নিয়ে যাও না। ভাইয়া, তুমি বনবাসে যাও। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ল। সকালে আমি আর আপু আজান শুনে উঠে পড়লাম, কিন্তু সবাই তখনও ঘুমাচ্ছে। আমি ড্রয়িং রুমে এসে সাউন্ড বক্সে মোবাইলে রেকর্ড করা আজান ফুল সাউন্ডে ছেড়ে দিলাম। এতক্ষণে সবাই উঠে ড্রয়িং রুমে চলে এলো। ইমরান ভাইয়া বলল, সকাল সকাল কি শুরু করলি এগুলো? মসজিদের আজান কি শুনতে পাচ্ছ না?
আমি তো শুনেছি, কিন্তু তোমরা শুনতে পাওনি, তাই ব্যবস্থা নিলাম। সবাই হেসে উঠল। রেহান বলল, ওয়াও আপু, দারুণ আইডিয়া। যা, এবার নামাজ পড়ে নে, সময় চলে যাচ্ছে। নামাজ পড়ে আমি, সাইদ আর রেহান ছাদে গিয়ে ফুল গাছে পানি দিলাম। ওয়াও, জিনিয়া ফুল গাছটা তো অনেক সুন্দর, আমি এটা নিয়ে যাব। রেহান বলল, এটা হিয়া আপু এনেছে। কে এনেছে সেটা দেখার বিষয় না, কে নিয়ে যাবে সেটা দেখার বিষয়। রুমে এসে দেখি শান্তা আর ইমা আপু গল্প করছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। দুই বোন সারাদিন কি গল্প করো, আমাকেও শোনাও। ইমা আপু বলল, তোকেই বা বলবো কেন। শান্তা আপু বলল, যা ভাগ এখান থেকে। আমাকে ইগনোর করা, একটু পর আবার আমার পেছনে ঘুরো না। বয়ে গেছে, দেখা যাবে। এভাবেই হাসি ঠাট্টা, খুনছুটি আর ভালোবাসায় কেটে যাচ্ছিল দিনগুলো। নানু বাড়ির সবাইকে নিয়ে, ভাই বোনদের সঙ্গে ছোট ছোট আনন্দে, দুষ্টুমিতে, ভালোবাসায় আমার অদ্ভুত জীবনের প্রতিটি দিন যেন এক একটা রঙিন গল্প। ভাইয়াকে তারা দিয়ে আমি, সাইদ আর রেহান রেডি হয়ে গেছি। ভাইয়াও তৈরি। কিছুক্ষণ পর দেখি হিয়া, হিমা, ইমা আপু, শান্তা আপু সবাই রেডি হয়ে বসে আছে। তোমরা কোথায় যাচ্ছ, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। শান্তা আপু হেসে বলল, কেন, ভাইয়াটা কি তোর একার? আমরাও যাচ্ছি তোদের সাথে। সকালে কি বলেছিলি মনে আছে? আমি কিন্তু তোমাদের নিব না। ইমা আপু বলল, প্লিজ বোন, অনেক দিন ধরে কোথাও যাই না, নিয়ে যা। দেখেছ, আমার পেছনেই ঘুরতে হচ্ছে। শান্তা বলল, হয়েছে, আর কথা শোনাবি না। ইমরান ভাইয়া বলল, চল এবার। ভাইয়া, তোমার ওয়ালেট দেখি। হয়েছে, আর দেখতে হবে না, যথেষ্ট টাকা নিয়েছি, তোর মামাও দিয়েছে। চলো। আমরা নারায়ণগঞ্জের কয়েকটা জায়গায় ঘুরলাম, তারপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম। বিল বেশি হয়নি, মাত্র 7,300 টাকা। তারপর গেলাম সোনারগাঁয়ের জাদুঘরে। রেহান সারাক্ষণ আমার হাত ধরে হাঁটছিল। সন্ধ্যার সময় বাসায় ফিরছিলাম, ইমরান ভাইয়া বলল, তোর পেটে এখনো জায়গা আছে? ভাইয়া, চল ফুসকা খাই। চল। তারপর খেলাম ফুসকা, আমি আর হিমা ফার্স্ট, বাকিরা লাস্ট। হাঁটার সময় হঠাৎ হুটচট খেয়ে রাস্তায় পড়ে গেলাম। ইমরান ভাইয়া হেসে বলল, সারাদিন জ্বালানোর শাস্তি বুঝলি। ইমা আপু আমাকে তুলতে তুলতে বলল, চুপ কর তো তুই, মেয়েটা ব্যথা পেয়েছে আর তুই হাসছিস। রাস্তায় আমি আর কোনো কথা বলিনি, একদম চুপচাপ ছিলাম। বাসায় ফিরে কলিং বেল বাজাতেই ছোট মামির দরজা খুলে দিলেন। আমি চুপচাপ ঘরে ঢুকে সোফায় বসে পড়লাম। মা জিজ্ঞেস করলেন, কিরে এমন চুপচাপ কেন? সাইদ বলল, মা, তোমার মেয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছে। মেজো মাম্মি এসে বললেন, সে কি, কোথায় ব্যথা পেয়েছিস দেখি? আমার কনুয়ের দিকে একটু ছিলে গেছে, মামি মলম লাগিয়ে দিলেন। ইমরান ভাইয়া বলল, ফুপি, তোমার মেয়ে বিশ্বখাদক, এত খেয়ে হাঁটবে কিভাবে, তাই পড়ে গেছে। বড় মামি বললেন, চুপ থাকবি তুই। মা বললেন, আমার মেয়েকে এত অপমান। ইমরান ভাইয়া বলল, তোমার মেয়ে না শুধু, নাফিসার উছিলে আজ সবাই জ্বালিয়েছে, খেয়ে খেয়ে আমার পকেট খালি। আমি চুপচাপ রইলাম। শান্তাপু বলল, ভাইয়া, খাওয়ানোর পর এখন খোটা দিচ্ছ, বদহজম হবে কিন্তু। শয়তান, থাকবো না তোদের বাড়িতে, কাল সকালে চলে যাব। আমি রুমে চলে এলাম। ইমরান ভাইয়া বলল, বাবারে কি রাগ। যাক বাবা, ঘুরতেও নিয়ে গেলাম, আবার সবার বকাও খেলাম। তারপর মামা মামি সবাই মিলে ভাইয়াকে বকলো। একটু পর দিনা মায়ের ফোনে কল করলো। আসসালামু আলাইকুম। দিনা বলল, ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর ফোন বন্ধ কেন? কলেজে আসিস না কেন? আমি নানুর আলী এসেছি। হুট করে চলে গেলি, কিছু বললি না, কবে আসবি? হুট করে চলে আসছি, আবার হুট করে চলে আসবো। কি অদ্ভুত মেয়ে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি আর রাতে খাইনি, সবাই খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে, মা ব্যাগ গুছাও, বাসায় যাব। এত সকালে? বাসায় গিয়ে কলেজ যাব, তাড়াতাড়ি করো, এখানেই যেতে হবে, আর কিছু বলো না। ওকে। তারপর চুপি চুপি চলে এলাম, শুধু বড় মামা মামিকে বলে। অনেকবার বললে ওরা আটকাতে পারেনি, তবে জিনিয়া ফুল গাছ আনতে ভুলিনি। বেহান এসে বলল, আম্মু, ফুপি, নাফিসা আপুরা কোথায়, দেখছি না যে। বড় মামি বললেন, বাসায় চলে গেছে। রেহান চিৎকার করে বলল, কি ভাইয়া? রেহানের ডাকে সবাই চলে এলো। হিয়া বলল, ওই রেহান, এমন চিৎকার করছিস কেন? ইমরান ভাইয়া বলল, কি হয়েছে? রেহান বলল, নাফিসা আপু বাসায় চলে গেছে। সবাই অবাক। বড় মামা বললেন, কেন, খুশি হসনি? তোদের নাকি খুব জ্বালায়, এখন শান্তিতে থাক।
ইমরান ভাইয়া বলল, বাবা আমরা দুষ্টুমি করে বলি এগুলো, তাই বলে রাগ করে চলে যাবে? হিমা বলল, চাচ্চু। বড় মামা বললেন, হয়েছে থাক, এখন আর আফসোস করতে হবে না। ইমা আপু বলল, তোরা চাইলে ওর রাগ ভাঙাতে পারিস। সবাই একসাথে বলল, কিভাবে? ইমা আপু বলল, কাল নাফিসার জন্মদিন। ইমরান ভাইয়া খুশি হয়ে বলল, ইয়েস, আমরা আজ রাতেই ফুপির বাড়ি যাব। ও 2 দিন থাকছে তো কি হয়েছে, আমরা 7 দিন থাকবো। বাচ্চারা যারা যেতে চাও সন্ধ্যায় রেডি থেকো। ছোট মামি বললেন, কি রে আমাদের নিবি না? ইমরান ভাইয়া বলল, বাসা খালি রেখে কিভাবে যাব, তোমরা অন্য সময় যেও, আজ আমরা ভাই বোনই যাব। আপু ধন্যবাদ, তুমিও রেডি থেকো। ইমা আপু বলল, বলতে হবে না, আমি এমনিতেই যেতাম তোরা না গেলেও। রেহান, হিমা, হিয়া সবাই মিলে চিৎকার করে উঠল, চলো ফুপি বাড়ি যাই। আমি বাসায় এসে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আপু আমার একটু আগেই বেরিয়ে গেল। আমরা এক কলেজেই পড়ি, কিন্তু একসাথে যাই না। রাস্তায় বাসা থেকে কলেজ বেশি দূর না হওয়ায় হেঁটেই যাই। যাওয়ার সময় দেখি এক দাদু রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু মেইন রাস্তায় গাড়ি অনেক চলছে, তাই দাদুকে রাস্তা পার হতে সাহায্য করলাম। কিন্তু গাড়ি তো অনেক চলছে, মাঝ রাস্তায় আটকে গেলাম। এমন সময় একটা গাড়ি এসে ব্রেক কষলো, তারপর রাস্তা পার হলাম। ওমা, এ তো দেখি মাহিন স্যারের গাড়ি। স্যার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি ছেড়ে দিলেন। দাদু বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুক, অনেক বড় হও দাদুমণি। আমি বললাম, দাদু আর কত বড় হব, আমার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, আরো বড় হলে তো আমাকে সমাজ ছেড়ে বনবাসে দিন কাটাতে হবে। দাদু হেসে ফিরলেন। কিছুক্ষণের মধ্যে আমি কলেজে পৌঁছে গেলাম। ক্লাসে ঢুকে দেখি দিনা আর নিসা প্রথম বেঞ্চে বসে কিছু লিখছে। আমি আমার ব্যাগটা ঢিল দিয়ে ওদের উপর ফেলে দিলাম। নিসা বলল, কোন দুষ্টু রে? দিনা বলল, নাফিসা তুই এখানে কি করে? তুই না কাল রাতে বললি তুই নানু বাড়ি। আরে আস্তে, না হলে মুখে হাতি যাবে। কাল রাতে ছিলাম নানু বাড়ি, এখন কলেজে। এত তাড়াতাড়ি চলে এলি যে? আমার ইচ্ছা। ওকে বস। দিনা বলল, বৃহস্পতিবার স্যার তোর কথা জিজ্ঞেস করছিলেন, স্যার ভাবছেন স্যারের কথায় রাগ করে কলেজে আসিসনি। যেই রাগ করেছিলি আমরা তো ভাবছিলাম কলেজে আর আসবি না। নাফিসা কারোর সাথে রাগ করে কোনো কাজ করে না। ওই দিনের নোটসগুলো দে তাড়াতাড়ি। নে, আমি নোট করছি। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এলেন। স্যার বললেন, সুপ্রভাত সবাইকে। সবাই একসাথে বলল, সুপ্রভাত স্যার। স্যার ক্লাসে এসে বললেন, আরে নাফিসা তোমরা আজ প্রথম বেঞ্চে? আচ্ছা, তোমাদের জন্য আজ একটা ভালো খবর আছে। 4 দিন পর আমরা কলেজ থেকে বান্দরবন ট্যুরে যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, কেন স্যার, এটা কি শুধু নির্দিষ্ট কারোর জন্য? স্যার বললেন, না, শুধু হিসাব বিজ্ঞান বিভাগের সব সেশন যাবে। আমরা সেখানে 2 দিন থাকব। আজ থেকেই প্রস্তুতি নাও, তবে বেশি উত্তেজিত হয়ে পড়াশোনা ভুলে যেও না। আমি মজা করে বললাম, স্যার একটা লোহার খাঁচার ব্যবস্থা করতে পারবেন? কেন স্যার, বান্দরবানে যেহেতু যাচ্ছি সেখান থেকে ফেরার সময় একটা বানর ধরে নিয়ে আসব। সবাই হেসে উঠল। স্যার বললেন, কি মজার কথা? না স্যার, এটা মজার না, টাকার ব্যাপার। শিহাব বলল, নাফিসা চিন্তা করিস না, আমি আমার টমির খাঁচা নিয়ে আসব। ওকে আনিস। তারপর একে একে সব ক্লাস শেষ করলাম। ছুটির সময় আমি, নিসা আবার দিনা ক্লাস থেকে বের হয়ে আসছিলাম ক্যান্টিনের সামনে। এমন সময় এক ছেলে এসে বলল, বোন একটু শুনবেন? আমাকে বলছেন? জি হ্যাঁ বলুন, আপনার নাম কি? শুনুন। ছেলেটি অবাক হয়ে বলল, মানে ওর নাম শুনুন। এটা আবার কেমন নাম? আপনি যেমন ডেকেছেন তাই বললাম। ছেলেটি ভ্যাবাচাকা খেয়ে চলে গেল। এমন সময় মাহিন স্যার এসে হাজির। স্যার বললেন, এত হাসাহাসি কেন? ছেলেটিকে বোকা বানানোর জন্য? নিসা বলল, বুঝতেই তো পেরেছেন স্যার, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? ও হ্যাঁ তাই তো। নাফিসা, ওই দিনের জন্য দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি, তাই তোমাকে বেশি পড়েছিলাম। আমি বললাম, ঠিক আছে স্যার, না জেনে কাউকে কিছু উল্টাপাল্টা বলা ঠিক না, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আমিই আপনার শিক্ষক হয়ে গেলাম। স্যার হেসে বললেন, তা এই ভুলের জন্য আমার জরিমানা ধার্য করবে না? দিনা আর নিসা অবাক হয়ে তাকালো। না স্যার, আমি আপনাকে শাস্তি দেব। কি শাস্তি? আপনি আজ বাসায় যাওয়ার সময় কোনো মানুষকে দেখে যদি মায়া হয়,
তাহলে তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন, এটাই আপনার শাস্তি। স্যার বললেন, ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা, শান্তা তো তৃতীয় বর্ষে পড়ে, তোমার কিছু হয়? হ্যাঁ, যেহেতু তৃতীয় বর্ষে পড়ে সে তো আমার সিনিয়র আপু হবে। আচ্ছা, তার মানে চিনো না? মাঠের দিকে দেখিয়ে বললাম, ওই শান্তার কথা বলছিলাম। আমি তাকিয়ে দেখি আপু আমাদের দিকে আসছে। আপু এসে বলল, আসসালামু আলাইকুম স্যার। স্যার বললেন, ওয়ালাইকুম আসসালাম। নাফিসা, তুই এখানে? আমি ভাবছিলাম বাসায় চলে গেছিস। স্যার আবার জিজ্ঞেস করলেন, তুমি চিনো নাকি নাফিসাকে? আপু বলল, ও আমার ছোট বোন স্যার। স্যার বললেন, নাফিসা তো বলল ও তোমাকে চেনে না। আপু অবাক হয়ে তাকালো। আমি বললাম, স্যার আমি কি কখনো বলেছি আমি আপুকে চিনি না? স্যার বললেন, তুমি সেটা বলনি ঠিক, কিন্তু তোমার কথার ভাব দেখে বুঝেছি। দেখেছেন স্যার, আবারও বেশি বুঝেছেন। আপু বলল, হয়েছে, আর পাকামো করতে হবে না, চল বাসায় যাওয়ার সময় একটু শপিং মলে যাব। স্যার বললেন, তোমরা দুই বোন, এটা তো কলেজের কেউ জানে না। আমি চেহারার মিল দেখে আজ জিজ্ঞেস করলাম, শান্তা তুমিও পরিচয় করাওনি কেন? আপু বলল, স্যার নাফিসা চায় না আমার পরিচয় ওকে কেউ জানুক, ও নিজে নতুনভাবে পরিচিত হতে চায়, তাই আমাকে বলতে দেয়নি। স্যার হেসে বললেন, অদ্ভুত মেয়ে। হ্যাঁ স্যার, আসি তাহলে। নিসা, দিনা, তোমরাও চলো আমাদের সাথে। আমি বললাম, আল্লাহ হাফেজ। দিনা বলল, না আপু, দেরি হলে বাসায় চিন্তা করবে, তোমরা যাও, আল্লাহ হাফেজ। বিকালে শপিং করে আপুর সাথে বাসায় ফিরছিলাম সিএনজিতে করে, সাথে একজন মহিলা ছিলেন। আমি বললাম, না আমরা নানি নাতনি। আপু অবাক হয়ে তাকালো। আন্টি বললেন, তোমরা কি দুই বোন? চেহারায় অনেকটা মিল আছে। আমি হেসে বললাম, আপনার নাম কি? আন্টি বললেন, তোমার বাসা কোথায়? তুমি কি পড়ো? তোমার কি বিয়ে হয়েছে? আমি বললাম, না মা, ওর বাসা যাত্রাবাড়ির ওপর, ও টেবিলে পড়ে আর ওর বিয়ে হয়নি, বিয়ের বয়সও হয়নি। আপনি আপনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন? আন্টি একটু লজ্জা পেয়ে বললেন, না মানে আসলে হ্যাঁ। আমি বললাম, আপনার ছেলের নাম কি? বাসা কোথায়? কি করে? শিক্ষাগত যোগ্যতা কতটুকু? বয়স কত? ওজন কত? উচ্চতা কত? রক্তের গ্রুপ কি? আন্টি বললেন, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কিভাবে? যেমনটা আপনি করছিলেন আমিও করলাম। তাছাড়া আমাদের এত সময় নেই, আমরা বাসার কাছে এসে পড়েছি। গাড়ি থেকে নেমে পড়লাম। আপু আর চোখে তাকাচ্ছে আর আমি হাসতে হাসতে বাসায় ঢুকে পড়লাম। মা জিজ্ঞেস করলেন, কি এমন হাসছিস কেন তোরা? আপু বলল, মা তোমার মেয়ের কাণ্ডে হাসছি। কি হয়েছে? তোমার বড় মেয়ের বিয়ে ঠিক করে আসলাম। মা অবাক হয়ে বললেন, কি? আপু সব খুলে বলল। মা বললেন, এই জন্যই তোদের একা বাইরে যেতে দেই না, আজকালকার মেয়ে মানুষও কত কিছু। আমি বললাম, আমরা দুজন ছিলাম মা, আর তুমি নিজেও তো মহিলা। মা হেসে বললেন, না বলে আমি এমন? না, তুমি তো আমার মায়ের মা। ভাইয়াকে তাড়া দিয়ে আমি, সাইদ আর রেহান রেডি হয়ে গেলাম। ভাইয়াও তৈরি। কিছুক্ষণ পর দেখি হিয়া, হিমা, ইমা আপু, শান্তা আপু সবাই রেডি হয়ে বসে আছে। তোমরা কোথায় যাচ্ছ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেন, ভাইটা কি তোর একার? আমরাও যাচ্ছি তোদের সাথে। সকালে কি বলেছিলি মনে আছে? আমি কিন্তু তোমাদের নিব না। ইমা আপু বলল, প্লিজ বোন, অনেকদিন ধরে কোথাও যাই না, নিয়ে যা। দেখেছ আমার পেছনেই ঘুরতে হচ্ছে। শান্তা বলল, হয়েছে, আর কথা শোনাবি না। ইমরান ভাইয়া বলল, চল এবার। ভাইয়া তোমার ওয়ালেট দেখি। হয়েছে, আর দেখতে হবে না, যথেষ্ট টাকা নিয়েছি, তোর মামাও দিয়েছে। চলো। আমরা নারায়ণগঞ্জের কয়েকটা জায়গায় ঘুরলাম, তারপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম। বিল বেশি হয়নি, মাত্র 7,300 টাকা। তারপর গেলাম সোনারগাঁয়ের জাদুঘরে। রেহান সারাক্ষণ আমার হাত ধরে হাঁটছিল। সন্ধ্যের সময় বাসায় ফিরছিলাম। ইমরান ভাইয়া বলল, তোর পেটে এখনো জায়গা আছে? ভাইয়া চল ফুচকা খাই। চল। তারপর খেলাম ফুচকা। আমি আর হিমা ফার্স্ট, বাকিরা লাস্ট। হাঁটার সময় হঠাৎ হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলাম। ইমরান ভাইয়া হেসে বলল, সারাদিন জ্বালানোর শাস্তি বুঝলি? ইমা আপু আমাকে তুলতে তুলতে বলল, চুপ করতো, মেয়েটা ব্যথা পেয়ে যা, তুই হাসছিস। রাস্তায় আমি আর কোনো কথা বলিনি, একদম চুপচাপ ছিলাম। বাসায় ফিরে কলিং বেল বাজাতেই ছোট মামি দরজা খুলে দিলেন। আমি চুপচাপ ঘরে ঢুকে সোফায় বসে পড়লাম। মা জিজ্ঞেস করলেন, কি রে এমন চুপচাপ কেন? সাইদ বলল, মা তোমার মেয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছে। মেঝো মামি এসে বললেন, সে কি, কোথায় ব্যথা পেয়েছিস দেখি? আমার কনুইয়ের দিকে একটু ছিলে গেছে। মামি মলম লাগিয়ে দিলেন। ইমরান ভাইয়া বলল, ফুপি তোমার মেয়ে বিশ্বখাদক, এত খেয়ে হাঁটবে কিভাবে, তাই পড়ে গেছে। বড় মামি বললেন,
চুপ থাকবি তুই। মা বললেন, আমার মেয়েকে এত অপমান। ইমরান ভাইয়া বলল, তোমার মেয়ে না শুধু, নাফিসার উছিলায় আজ সবাই জ্বালিয়েছে, খেয়ে খেয়ে আমার পকেট খালি। আমি চুপচাপ রইলাম। শান্তাপু বলল, ভাইয়া খাওয়ানোর পর এখন খোটা দিচ্ছ, বদহজম হবে কিন্তু। শয়তান, থাকবো না তোদের বাড়িতে, কাল সকালেই চলে যাব। আমি রুমে চলে এলাম। ইমরান ভাইয়া বলল, বাবারে কি রাগ। যাক বাবা, ঘুরতেও নিয়ে গেলাম, আবার সবার বকাও খেলাম। তারপর মামা মামি সবাই মিলে ভাইয়াকে বকলো। একপর দিনা মায়ের ফোনে কল করলো। আসসালামু আলাইকুম। দিনা বলল, ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর ফোন বন্ধ কেন? কলেজে আসিস না কেন? আমি নানু বাড়ি এসেছি। হুট করে চলে গেলি, কিছু বললি না। কবে আসবি? হুট করে চলে এসেছি, আবার হুট করেই চলে আসব। কি অদ্ভুত মেয়ে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি আর রাতে খাইনি, সবাই খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে, মা ব্যাগ গুছাও, বাসায় যাব। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। এত সকালে? বাসায় গিয়ে কলেজ যাব, তাড়াতাড়ি করো, এখানেই যেতে হবে, আর কিছু বলো না। ওকে। তারপর চুপি চুপি চলে এলাম শুধু বড় মামা মামিকে বলে। অনেকবার বলেও ওরা আটকাতে পারেনি। তবে জিনিয়া ফুল গাছ আনতে ভুলিনি। বিহান এসে বলল, আম্মু ফুপি, নাফিসা আপুরা কোথায়, দেখছি না যে। বড় মামি বললেন, বাসায় চলে গেছে। রেহান চিৎকার করে বলল, কি? ভাইয়া! রেহানের ডাকে সবাই চলে এলো। হিয়া বলল, ওই রেহান, এমন চিৎকার করছিস কেন? ইমরান ভাইয়া বলল, কি হয়েছে? রেহান বলল, নাফিসা আপু বাসায় চলে গেছে। সবাই অবাক। বড় মামা বললেন, কেন, খুশি হোসনি? তোদের নাকি খুব জ্বালায়, এখন শান্তিতে থাক। ইমরান ভাইয়া বলল, বাবা আমরা দুষ্টুমি করে বলি এগুলো, তাই বলে রাগ করে চলে যাবে? হিমা বলল, চাচ্চু। বড় মামা বললেন, হয়েছে, থাক, এখন আর আফসোস করতে হবে না। ইমা আপু বলল, তোরা চাইলে ওর রাগ ভাঙাতে পারিস। সবাই একসাথে বলল, কিভাবে? ইমা আপু বলল, কাল নাফিসার জন্মদিন। ইমরান ভাইয়া খুশি হয়ে বলল, ইয়েস, আমরা আজ রাতেই ফুপির বাড়ি যাব। ও 2 দিন থাকছে তো কি হয়েছে, আমরা 7 দিন থাকবো। বাচ্চারা যারা যেতে চাও সন্ধ্যায় রেডি থেকো। ছোট মামি বললেন, কি রে, আমাদের নিবি না? ইমরান ভাইয়া বলল, বাসা খালি রেখে কিভাবে যাব, তোমরা অন্য সময় যেও, আজ আমরা ভাই বোনরাই যাব। আপু ধন্যবাদ, তুমিও রেডি থেকো। ইমা আপু বলল, বলতে হবে না, আমি এমনিতেই যেতাম তোরা না গেলেও। রেহান, হিমা, হিয়া সবাই মিলে চিৎকার করে উঠল, চলো ফুপি বাড়ি যাই। আমি স্যারকে বললাম, স্যার আপনার সাথে কি পরিচয় করাবো? দেখুন তো, মনে হচ্ছে আগেই পরিচিত হয়ে গেছেন। স্যার হেসে বললেন, তা শান্তা আপু কি পরিচয় করিয়ে দিচ্ছে? শান্তা বলল, না, আমি আরও ওদের দ্বারা পরিচিত হলাম। কি আর বলবো। স্যার বললেন, তোমার ইমা আপু আমার কলেজ ফ্রেন্ড। আচ্ছা স্যার, এদের সবাইকে ভর্তি করার জন্য নিয়ে এসেছি। ও, তাহলে এরাই সেই বাচ্চা কাচ্চা। ইমরান বলল, বাচ্চা কাচ্চা কারা? সেটা বলা যাবে না। তাহলে নাফিসা, তোমরা 2 জনই ট্যুরে যাচ্ছ তো? শান্তা বলল, জি স্যার। ইমা এসে বলল, আমরা কি যেতে পারবো? স্যার বললেন, যেতে চাও? কতজন? 4 জন। 18 জন? এতজন কিভাবে যাবে? 2-3 দলে ভাগ করতে হবে। কেন স্যার, অভিভাবক নেওয়া যাবে না? স্যার বললেন, তোমরা সর্বোচ্চ 2 জন নিতে পারো। ভালোই তো হলো। কি, আমি আর আপু তো এমনিতেই যাচ্ছি শিক্ষার্থী হিসেবে, বাকি রইল 6 জন। আমার সাথে 2 জন, আপুর সাথে 2 জন, আর আপনার সাথে 2 জন। স্যার বললেন, তোমার মাথায় অনেক বুদ্ধি। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার, তাহলে দেরি করবেন না। তাহলে আমরা সবাই যাচ্ছি। আবার যাত্রী বেশি হলে কে আনবে? আর না। সবাই মিলে চিৎকার করে উঠল, চলো বান্দরবান যাই। ইমরান বলল, নাফিসা তোকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ লাগবে না, একটা চকলেট দিলেই হবে। ইমরান বলল, ঠিক আছে দেব। শান্তা বলল, ভাইয়া আগে প্রাণ নাও তারপর রাজি করো। ইমরান বলল, লজ্জা নাই রে, না চাইলে তো করতে হয়। আমি চকলেটের প্যাকেটটা ভাইয়ার হাতে দিয়ে বললাম, 10 মিনিট পর মাদ্রাসার এতিমখানার ছাত্রছাত্রীদের ছুটি হবে, গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে চকলেট দিয়ে দিও। সবাই হেসে উঠল। ইমরান বলল, কি, এখন আমাকে গেটের সামনে দাঁড়িয়ে চকলেট বিক্রি করতে হবে? বিক্রি করতে বলিনি, দান করতে বলেছি। আমি পারবো না। তাহলে বান্দরবান ট্যুরে যেতে পারবে না, তোমার জন্য সবার যাওয়া বাতিল। রেহান বলল, ভাইয়া যাও প্লিজ। ইমরান বলল, চুপ থাক, তুই যা। বিহান বলল, আমাকে বললে আমিই যেতাম। ইমা এসে বলল, ইমরান যাও তো, দান করতে সমস্যা কোথায়? ইমরান বলল, আপু তুমিও? আচ্ছা যাচ্ছি। শান্তা, হিয়া, হিমা সবাই অবাক। ভাইয়া যাও তো, ওই দেখো ছুটি হয়ে গেছে। ইমরান চলে গেল গেটের কাছে, সাথে সাঈদ আর রেহানও গেল। ভাইয়া বাচ্চাদের চকলেট দিচ্ছে, এই ফাঁকে আমি ভাইয়ার কিছু ছবি তুলে নিলাম, সাথে সাথে ফেসবুকে আপলোড করে দিলাম। ক্যাপশন দিলাম, বোনের জন্মদিন উপলক্ষে তার ভাই বাচ্চাদের চকলেট বিতরণ করছে, মাশাআল্লাহ। কিছুক্ষণ পর ভাইয়া ফিরে এলো। ভাইয়া কেমন লাগলো অভিজ্ঞতাটা? ভাইয়া কিছু বলল না, শুধু হাসলো। এরপর সবাই একসাথে বাসায় চলে এলাম। ভাইয়া তো রাগে গজ গজ করছে। বাসায় এসে ভাইয়া মাকে সব বলল। মা তো আমাকে বকেই যাচ্ছে, তাতে আমার কি, আমি তো কানে তুলা দিয়ে রাখি। রাতে ডিনার শেষে রুমে এসে ফেসবুকে লগ ইন করলাম। দেখি 1.6 লাইক, 467টা কমেন্ট। ভাইয়ার প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। এমন সময় ভাইয়া রুমে ঢুকলো। তুই আমার ছবি আপলোড করেছিস কেন? সমাজসেবকের তালিকায় নাম ওঠানোর জন্য। নাফিসার বাচ্চা। আর ভাইয়া, আমার আবার বাচ্চা আসলো কোথা থেকে? আর বান্দরবান যেতে হলে টাকা দিয়ে যাও আমার কাছে, না থাকলে মামাকে কল দাও। ভাইয়ার কিছু না বলে চলে গেল। এমন সময় দেখলাম হাসান নামের আইডি থেকে একটা মেসেজ রিকোয়েস্ট এসেছে। অ্যাকসেপ্ট করলাম। হাসান, হ্যালো। হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আপনাকে কেন বলবো? কেন জানতে পারি না? না, প্রয়োজন ছাড়া কাউকে নাম বলা যাবে না। আপনার বাসা কোথায়? প্রয়োজন ছাড়া এটাও বলা যাবে না। আমার একজন ভালো বন্ধু চাই, আপনার মতো। আশেপাশে মানুষের অভাব পড়েছে, ফেসবুকে এসেছেন বন্ধু খুঁজতে? অভাব? তাহলে রাস্তার পাশে লিফলেট লাগিয়ে দিন। কেন, আপনি হবেন না আমার বন্ধু? আমরা কি বন্ধু হতে পারি না? না, আমার যথেষ্ট বন্ধু আছে, তাই ফেসবুকে নতুন বন্ধু খোঁজার প্রয়োজন নেই। আমি খারাপ, আমাকে ভালো করার জন্য একজন দরকার। আপনি কি আমাকে ভালো করবেন? আমি কেন আপনাকে ভালো করব? আল্লাহ আপনাকে যথেষ্ট শক্তি দিয়েছেন, নিজেকে ভালো করতে সেই শক্তি কাজে লাগান। ঠিক আছে, না হলে আর কি করার। অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তাই আপনার সাথে একটু মজা করলাম, দুঃখিত। মজা করেছেন, এখন শাস্তি পেতেই হবে। দুঃখিত বললাম তো। না, শাস্তি নিতেই হবে, আমার শাস্তি একটু আলাদা। ঠিক আছে, কি শাস্তি? এখন এশার নামাজ পড়বেন। এখন তো আমি বাসে। তাতে কি, বাসায় গিয়ে পড়বেন? ঠিক আছে, আপনার শাস্তি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি নামাজ পড়লে আপনি কি আমার বন্ধু হবেন? আমি বন্ধু হওয়ার জন্য শাস্তি দেইনি, আপনি মজা করেছেন তাই শাস্তি দিয়েছি। ঠিক আছে, পড়ব। আল্লাহ হাফেজ। তারপর ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে নামাজ কোরআন পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সবাই একসাথে নাস্তা করলাম। তারপর কলেজের জন্য রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। ভাইয়া এসে আমার ব্যাগের ওপর টাকা রেখে চলে যাচ্ছিল। ভাইয়া, মুখ এমন গোমরা করে রাখলে আমি টাকা জমা দেব না, ফলে নাফিসা সহ কেউই তুলে যেতে পারবে না। আমার ইজ্জতের 12টা বাজিয়ে এখন ন্যাকামো করা হচ্ছে? বাচ্চাদের চকলেট দেওয়াই তোমার ইজ্জত নষ্ট হয়ে গেছে? আর যদি কাটাছেঁড়া প্যান্ট পরে, চোখে কালো চশমা পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে আর ফেসবুকে ছবি আপলোড করতে, তাহলে ইজ্জত বেড়ে যেত। তখন তো সবাই ভিখারি ভাবত। ইমরান চুপ। ইমাপু বলল, আসলে ইমরান, তুই এইসব নিয়ে মন খারাপ করছিস? ইমরান চুপচাপ। এখন কি টাকা জমা দেব নাকি যাবি না ট্যুরে? না গেলে টাকা দিয়েছি। তাহলে মুখ এমন প্যাঁচার মতো করে রাখছো কেন? হাসো। ইমরান বলল, এখন হাসি আসবে না, তুই যা, আমি বাসায় বসে হাসার চেষ্টা করি। আচ্ছা, বিকেলে রেডি থেকো, সাভার ঘুরতে যাব।
হঠাৎ রেহান আর সাইদ এসে চিৎকার করে উঠল, ইয়ে! তোরা তো সবসময় এমন করিস, সাইদ আজ স্কুলে যাবি, না হলে তোকে নিব না। ওকে আপু। আর ভাইয়া কত টাকা দিয়েছ? ইমরান বলল, 8 জনের পুরো টাকাই দিয়েছি। আমি বললাম, ওকে, আর হাসির জন্য চেষ্টা করতে হবে না, পোস্টের কমেন্টগুলো পড়ো, হাসি এমনিতেই চলে আসবে। ইমরান ভাইয়া চুপচাপ রইল। আমি বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। শান্তা আপু আজ যাবে না, আমিও যেতাম না, কিন্তু টাকা জমা দিতে যেতে হচ্ছে কলেজে। ক্লাসে কারোর মনোযোগ নেই, সবাই ট্যুর প্ল্যান নিয়ে ব্যস্ত। মাহিন স্যার আমাদের সবার কাণ্ড দেখে রোল কল করছিলেন আর বলছিলেন, ভাগ্যিস তোমাদের 4 দিন আগে জানানো হয়েছে, না হলে তো পড়ালেখা গোল্লায় যেত। আমি বললাম, স্যার গোল্লায় না, পড়া বইয়ে আর লেখা কলমে থাকতো। স্যার অবাক হয়ে তাকিয়ে আছেন। সবাই হেসে উঠল। বাকি ক্লাসেও একই অবস্থা দেখে স্যাররা কিছুক্ষণ বকবক করে চলে গেলেন। আমরা আমাদের পরিকল্পনা শেষ করে টাকা জমা দিতে অফিস রুমে গেলাম। সেখানে হাবিব স্যার আর মাহিন স্যার টাকা নিচ্ছিলেন। হাবিব স্যার বললেন, নাফিসা, একা যাচ্ছ নাকি তোমার পরিবারের সদস্য যাবে? জি স্যার, আমার পরিবারের সদস্য যাবে। আমি আমার টাকাগুলো হাবিব স্যারের হাতে দিলাম। এত টাকা? কতজনের? স্যার 8 জনের। 2 জনের বেশি নেওয়া যাবে তো? স্যার 2 জনের বেশি নিবও না। তাহলে? মাহিন স্যার বললেন, স্যার নাফিসা আর 3য় বর্ষের শান্তা, ওর বোন। ও আচ্ছা, কিন্তু তাও তো মানুষ বেশি। স্যার আমি বলছি, আপনি লিখুন, নাফিসা, হিমা, হিয়া, শান্তা, ইমা, রেহান, মাহিন স্যার, ইমরান, সাইদ। মানে হচ্ছে আমার সাথে 2 জন, আপুর সাথে 2 জন, আর মাহিন স্যারের সাথে 2 জন। হাবিব স্যার মাহিন স্যারের দিকে অবাক হয়ে তাকালেন। মাহিন স্যার বললেন, জি স্যার লিখুন। হাবিব স্যার বুঝতে পারলেন মাহিন স্যার ফেসে গেছেন আমার চালাকিতে। হাসতে হাসতে বললেন, ওকে। আমি বললাম, স্যার দোকান থেকে 5টা চকলেট কিনলে 1টা ফ্রি দেয়, 10টা কলম কিনলে 2টা ফ্রি দেয়, আর আমার পরিবার থেকে 8 জন যাচ্ছি, তাহলে 1 জন ফ্রিতে নেবেন না? হাবিব স্যার বললেন, এটা তো চকলেট বা কলম না, এটা পিকনিক। স্যার টাকা তো আমি চকলেটের দিচ্ছি না, পিকনিকেরই। মাহিন স্যার বললেন, ওকে, ইমার ছেলে ফ্রিতে যাবে, ওর তো মাত্র 2 বছর, খেতেও পারবে না, অন্য কোনো খরচও নেই, তাই ওর কথা বলছেন? তাতে কি, মানুষ তো। স্যার আপনি অনেক চালাক হয়ে গেছেন, তোমার কাছ থেকেই শিখেছি। সবাই হেসে উঠল। অতঃপর দিনা আর নিসার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। কলিং বেল বাজাতেই ইমাপু দরজা খুলে দিল। ইমরান ভাইয়ার মুখে হাসি ফুটেছে। ইমাপু বলল, আর বলিস না, তুই যাওয়ার পর কমেন্ট পড়ছে আর মুখ চেপে হেসেই যাচ্ছে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? Like a storyteller who is telling a story in Bengali. Emphasize on the dialogue with a more conversational tone. ওকে, রেডি হয়ে নাও, স্মৃতিসৌধ দেখতে যাব। ওকে, সাইদ তো এখনো আসেনি, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। তারপর জোহরের নামাজ পড়ে লাঞ্চ করলাম, সাইদও এসে পড়েছে। সাইদ ঝটপট রেডি হয়ে নে। ওকে আপু। আর হিমা, হিয়া মেকআপ নিয়ে ব্যস্ত। তারপর গিয়ে দেখি ইমরান ভাইয়া, শান্তা আপু, বেহান, ইফাজ সবাই রেডি হয়ে বসে আছে। ইমা আপু ফোনে কথা বলছে। ইমা আপু, ভাইয়া ফোন করেছে নাকি? কথা বলবি? তোর কথা জিজ্ঞেস করছিল। আপু ফোনটা লাউড স্পিকারে দাও, বলে দাও ভাইয়া আসেনি কেন, তাই নাফিসা রাগ করেছে। দুঃখিত শালিকা, কাজের চাপ একটু বেশি ছিল। তা কি করলে নাফিসার রাগ ভাঙবে জানতে পারি? ইমা আপু, তুমি ভাইয়াকে বলনি আমরা এখন সাভার ঘুরতে যাব? বলেছি তো। ভাইয়া বলছে, কিন্তু এখন আমার কি করণীয়? নাফিসার রাগ ভাঙাতে হলে সাভার চলে আসুন, আপনার অফিস কাছেই, বেশি সময় লাগবে না। কাজের চাপ তো বেশি, কি করে আসি? আচ্ছা আসবো, তবে একটা শর্ত আছে। অপরাধ করে আবার শর্ত দিচ্ছেন? আচ্ছা অনুরোধ করছি, আমি সাভার ঘুরে আবার বাসায় চলে আসব। আমাকে আবার কাল সকাল সকাল অফিসে যেতে হবে, তাই তোমাদের সাথে বেশি সময় থাকতে পারবো না। ইমরান ভাইয়া ওয়ালেট ভর্তি করে আনবেন কিন্তু, নাফিসা আবার ওয়ালেট চেক করে। ওকে। ওকে। হঠাৎ মা এসে বললেন, আহ কি শুরু করলি তোরা? কোথায় জামাইকে বাসায় আসতে বলবি তা নয়,
আসছে জামাই আদর দেখাতে, মজা করছি আমরা, তুমি সেটা বুঝবে না। সবাই হেসে উঠল। ফাহিম ভাইয়া বলল, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তারপর মা ফোন নিয়ে রুমের বাইরে চলে গেলেন কথা বলতে। ইমরান ভাইয়া বলল, আরে পেতনিরা, আর কত মেকআপ করবি তোরা? আহ ভাইয়া, তুমি সবসময় এমন কেন করো? সব জায়গায় মেকআপ করে যেতে হয়। নাফিসা, এবার তুই রেডি হ, তোর মেকআপ করতে আবার 2 ঘন্টা লাগবে। শান্তা ভালো, কোনো মেকআপ করে না। হ্যাঁ, আমিও মেকআপ করি না আপু। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম। তারপর বেরিয়ে গেলাম সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে। 20 মিনিটের মধ্যে আমরা স্মৃতিসৌধে পৌঁছে গেলাম। আপু, ভাইয়াকে কল করো। ওকে। পিছন থেকে ভাইয়া বলল, আর কল করতে হবে না, আমি এসে পড়েছি। ইফাজ বলল, বা বা। পিছনে তাকিয়ে দেখি সত্যি ভাইয়াকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। রেহান চিৎকার করে বলল, ভাইয়া। ভাইয়া বলল, আমি তোমাদের 5 মিনিট আগে এসেছি, গেটের পাশের ছাউনিতে ছিলাম, তোমরা ভেতরে ঢোকার সময় দেখেছি। শান্তা আপু বলল, আরে ভাইয়া, আমরা এদিকে, আপনি জানলেন কিভাবে? ইমা আপুর দিকে তাকিয়ে দেখি আপু অনেক খুশি হয়েছে ভাইয়াকে দেখে, আমরাও সবাই খুশি। তারপর চলে এলাম। ভাইয়া, আপনি কাজ করতে করতে হাসি ভুলে গেছেন? কই না তো, আমি তো এখনো হাসির কথা বলছি। সাইদ বলল, আপু ভাইয়া তো হাসছেই। ইমরান ভাইয়া বলল, আরে নাফিসা তো কানা হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছে না। তাহলে ভাইয়া জোরে হাসুন তো, তাহলে শুনতে পাবো। ফাহিম ভাইয়া হেসে উঠলেন। ইমরান ভাইয়া বলল, নাফিসা তুই কানা, এটা মেনে নিলি তো? কি করে মানবো ভাইয়া, মেয়েরা তো কানা হয় না, কানি হয়। সবাই হেসে উঠল। ভাইয়া, এবার হাসিটা ঠিক আছে তো? ইমা আপু বলল, ওহ নাফিসা, তোর এই মজা যেন কখনো শেষ না হয়। তারপর স্মৃতিসৌধের পুরো এলাকা ঘুরলাম। সেখান থেকে বেরিয়ে আসার সময় একটা ছেলে এসে বলল, ভাই আপনি ইমরান না? ইমরান ভাইয়া বলল, হ্যাঁ, কেন? একজন ছেলে এসে ইমরান ভাইয়াকে বলল, আপনার বোন অনেক ভাগ্যবান এমন একজন ভাই পেয়ে। আমি হেসে বললাম, আরে ভাইয়া, ভাগ্যবান না, মেয়েরা ভাগ্যবতী হয়। সবাই হেসে উঠল। ইমরান ভাইয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল। শান্তা আপু বলল, আপনি আমাকে চিনলেন কিভাবে? ছেলেটি বলল, ফেসবুকে আপনার ছবি দেখেছি, আপনি আপনার বোনের জন্মদিন উপলক্ষে বাচ্চাদের চকলেট বিতরণ করছিলেন, দেখা হয়ে ভালো লাগলো, প্রতি ঘরে আপনার মতো ভাই হোক। ছেলেটি চলে গেল। ইমরান ভাইয়া চুপচাপ দাঁড়িয়ে রইল। ফাহিম ভাইয়া বলল, বুঝলাম না কিছুই। ইমা আপু, ওকে পরে বলবে। তারপর পাশের পার্কে ঘুরলাম। সন্ধ্যা হয়ে গেল। ভাইয়া ফুচকা খাবো। ফাহিম ভাইয়া বলল, ওকে চলো। আজও আমি আর হিমা ফার্স্ট, বাকিরা লাস্ট। সবাই মোটামুটি অনেকটা খেয়েছে, ফাহিম ভাইয়া আর ইমরান ভাইয়া একটু কম। ইমরান ভাইয়া বলল, এত ফুচকা খাস কিভাবে? আমি মাত্র 6টা খেলাম। কেন, হিংসে হয়? শান্তা আপু বলল, ইমরান ভাইয়া কিভাবে খাবে? ভাইয়া তো নাফিসা আর হিমার প্লেটের ফুচকা গুনছিল। ফাহিম ভাইয়া বলল, তুমি বেশি খেতে পারোনি কেন? সবাই হেসে উঠল। তারপর সবাই রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিলাম। খাবার সময় 2টা মেয়ে এসে বলল, আপনি ইমরান তাই না? আমরা তো বিষম খেতে লাগলাম। ইমা আপু বলল, হ্যাঁ এটাই ইমরান। কেন? প্রথম মেয়েটি বলল, আফসোস আমার কোনো ভাই নেই, আপনার বোন অনেক ভাগ্যবতী। দ্বিতীয় মেয়েটি বলল, আমার ভাই আছে কিন্তু স্বার্থপর, আপনার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রথম মেয়েটি বলল, একটা সেলফি তুলতে পারি? ইমরান ভাইয়া তো হতবাক হয়ে বসে রইল। শান্তা আপু বলল, হ্যাঁ তুলো। তারপর সেলফি তুলে তারা চলে গেল। হিয়া বলল, ইমরান ভাইয়া তো একদিনেই সেলিব্রিটি হয়ে গেল। সবাই হেসে উঠল। ফাহিম ভাইয়া বলল, বুঝলাম না কিছুই। তারপর ইমা আপু সব বুঝিয়ে বলল, ও এই ব্যাপার, ইমরান তুমি আসলেই সেলিব্রিটি হতে পারবে মানুষের উপকার করে, নাফিসার সাহায্য নিতে পারো। ইমরান ভাইয়া বলল, দুঃখিত নাফিসা,
তোকে রুর কথা বলার জন্য। কিছু না ভাইয়া, 3টে আইসক্রিম বক্স কিনে দিলেই হবে। দাঁড়া, এখনই নিয়ে আসছি। বসে আছি, দাঁড়াতে পারবো না। শান্তা বলল, ইমরান ভাইয়ার কাছ থেকে নাফিসাই টাকা খসাতে পারে। সবাই হেসে উঠল। ভাইয়া, আপনার অফিসের কতবার মনে পড়েছে? ফাহিম ভাইয়া বলল, আসলেই তো, একবারও মনে পড়েনি। আজ তোমাদের সাথে ঘুরে অনেক ভালো লাগলো। অনেক দিন পর নিজেকে ফ্রেশ মনে হলো। তা তোমার রাগ কমেছে তো? নাফিসা কারোর সাথে রাগ করে কোনো কাজ করে না। আপুর কাছে শুনেছি আপনি গত 1 সপ্তাহ ধরে অনেক ব্যস্ত, তাই আপনাকে বাইরের হাওয়া খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। বেশি টেনশনে থাকলে আবার পাগল হয়ে যাবেন। ফাহিম ভাইয়া বলল, আসলেই তুমি অদ্ভুত মেয়ে, সত্যিই নিজেকে আজ অনেক ফ্রেশ লাগছে। আমি বললাম, নাফিসার কেরামতি। সবাই হেসে উঠল। তারপর ফাহিম ভাইয়া খাবারের বিল দিতে গেলেন আর ইমরান ভাইয়া আইসক্রিম আনতে গেলেন। আজকের বিল কত হলো জানি না, তবে বেশি হবে না, কারণ ফুসকা বেশি খেয়েছি, যার ফলে পেটের জায়গা কম ছিল। ইমরান ভাইয়াও বক্স আইসক্রিম নিয়ে আসার সময় দেখলাম রেস্টুরেন্টে কাজ করা ছোট একটা ছেলে আইসক্রিমের বক্সের দিকে তাকিয়ে আছে। ইমরান ভাইয়া বলল, এই নে তোর আইসক্রিম। আমি একটা বক্স আইসক্রিম নিয়ে ছেলেটির কাছে গিয়ে দিয়ে দিলাম। ছেলেটা খুশি হয়ে বলল, ধন্যবাদ আপা। আমি বললাম, শুক্রিয়া। ফাহিম ভাইয়া বলল, নাফিসা, তোমার জন্য আরেকটা বক্স নিয়ে আসবো? আমি বললাম, না ভাইয়া, আমি আমার ভাগ থেকেই ওকে দিতে চেয়েছি। ফাহিম ভাইয়া বলল, গ্রেট। আমি বললাম, হু, তৌসিফের নাটক। ফাহিম ভাইয়া হেসে বলল, কিন্তু এখানে নাফিসা দ্য গ্রেট ফাজিল। সবাই হেসে উঠল। আমি বললাম, ভাইয়া, আমরা কিন্তু বান্দরবান ট্যুরে যাচ্ছি। ফাহিম ভাইয়া বলল, আর বলো না, আমি যেতে পারছি না, মন খারাপ হয়ে যাবে। আমি বললাম, ওকে, মন খারাপ করতে হবে না, ভিডিও কলে আপনাকেও সাথে নেব। ইমরান ভাইয়া বলল, আল্লাহ হাফেজ। ফাহিম ভাইয়া বলল, ওকে, অনেক রাত হয়ে গেছে, বাসায় যাওয়া যাক। ইমরান, সাবধানে নিয়ে যাস সবাইকে। আল্লাহ হাফেজ। তারপর সবাই একসাথে বাসায় চলে এলাম। আল্লাহ হাফেজ। পরদিন শপিং করতে গেলাম, সারাদিন বাসায় কাটালাম, রাতে ব্যাগ গুছিয়ে রাখলাম। আজ আমরা বান্দরবান যাব। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ব্যস্ত হয়ে গেলাম বান্দরবান যাওয়ার জন্য। সবাই হালকা সাজে রেডি হয়ে গেলাম। দিনা বলল, ওয়ালাইকুম আসসালাম। কিরে, কোথায় তুই? 8টা বাজে আর 20 মিনিট বাকি গাড়ি ছাড়বে। আমি বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা তো বাসায়। এক কাজ কর, গাড়ির চাকার হাওয়া ছেড়ে দে, তাহলে আর গাড়ি ছাড়তে পারবে না। হা হা হা, সব সময় তোর ফাজলামো। তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করছি তোর জন্য। আমি বললাম, ওকে, আসছি। আমি বললাম, আপু, তোমাদের হলো? শান্তা আপু বলল, আমরা সবাই রেডি। মা বললেন, ওরে বাবা, মনে হচ্ছে দেশের বাইরে যাচ্ছে। তা কি আনবি আমার জন্য শুনি? আমি বললাম, মা, আমরা তাহলে আসি, তোমার জন্য কিছু লাগলে বলে দাও। একটা বান্দর নিয়ে আসবো, ওকে? সবাই হেসে উঠল। পাজি মেয়ে, সাবধানে যাস। আমি বললাম, আল্লাহ হাফেজ। ইমরান ভাইয়া বলল, আসি ফুপি, আল্লাহ হাফেজ। রেহান বলল, আল্লাহ হাফেজ ফুপি। মা বললেন, আল্লাহ হাফেজ। 10 মিনিটের মধ্যে আমরা কলেজ গেটে চলে এলাম। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। নিসা বলল, ওয়াও, জানো তোকে এত কিউট লাগছে। আমি বললাম, আমাকে এমন অপমান কিভাবে করতে পারলি? মানে? দিনা বলল, এত সুন্দর কেন তুই? আমি সুন্দর না, সুন্দরী। সবাই হেসে উঠল। ইমা আপু বলল, এবার আমাদেরও একটু দেখো, সব প্রশংসা নাফিসারই করবা। দিনা বলল, আপু, তোমাদের সবাইকে অনেক সুন্দর, সরি, সুন্দরী লাগছে। ইমা আপু বলল, তোমাদেরও। ইমরান ভাইয়া বলল, আমরাও কি সুন্দরী? সবাই হেসে উঠল। সাইদ বলল, ছি ভাইয়া, কি বল, আমরা কেন সুন্দরী হতে যাব? ইমরান ভাইয়া বলল, দেখিস না, আমাদের সবাইকে সুন্দরী সুন্দরী বলল। রেহান বলল, ভাইয়া, তোমাকে তো সুন্দরী সুন্দরীই লাগে। ইমরান ভাইয়া বলল, বেহান না। এই না হলে রেহান। শান্তা আপু বলল, ওকে, এবার বাসে চল, না হলে তোরে ঢাকাতেই থাক, আমি যাই।
আরে ভাইয়া, এদিকে কোথায় যাচ্ছ? এটা মেয়েদের বাস, তোমাদের 3 জনকে ছেলেদের বাসে যেতে হবে। ইমরান ভাইয়া বলল, আমি তো সেখানে কাউকে চিনি না, তাহলে মজা করতে পারবো না। আমি বললাম, নাফিসাকে তো সবাই চেনে, আর মাহিন স্যার তোমাদের বাসে আছেনই, চলো আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। আপু, তোমরা গাড়িতে যাও, আমি আসছি। শান্তা আপু বলল, ওকে। যেই না ছেলেদের বাসে পা রাখলাম, সবাই চিৎকার করে উঠল, ইয়ো! আমি বললাম, আহ, আমার কান ফাটিয়ে ফেলছে। শিহাব বলল, কি রে নাফিসা, তুই আমাদের বাসে কেন? অন্ত বলল, তুই কি আমাদের সাথে যাবি? আমি হেসে বললাম, আরে চুপ কর ফাজিলের দল, আমি তোদের সাথে যেতে আসিনি, আমার 3 ভাইকে পরিচয় করিয়ে দিতে এসেছি, যাতে তোদের সবার সাথে টোরের মজা ভালোভাবে উপভোগ করতে পারে। শিহাব বলল, ওকে, তুই চিন্তা করিস না, এসো ভাইয়েরা, আজ থেকে আমরা সবাই বন্ধু। ইমরান বলল, ঠিক আছে। আমি বললাম, না, যাচ্ছি না, তোরা মজা কর, আল্লাহ হাফেজ। অন্ত বলল, নাফিসা, চাইলে তুইও আমাদের সাথে যেতে পারিস, অনেক মজা হবে। মাহিন স্যার বললেন, ওকে নাফিসা, তুমি যাও, গাড়ি এখন ছেড়ে দেবে। আমি বললাম, ওকে স্যার। আমি আমাদের বাসে চলে এলাম। আপুরা সামনের সিটে বসছিল, আমি সবাইকে টেনে পিছনের সিটে নিয়ে এলাম। ইমা আপু বলল, কি রে, পিছনে আনলি কেন? আরে সামনে থাকলে ম্যামদের জন্য হইচই করতে পারবো না, আর পিকনিকের হইচই না করলে ভালো লাগে না। হিমা বলল, ঠিক বলছো আপু। এতক্ষণে গাড়ি ছেড়ে দিয়েছে, সাথে আমাদের সাউন্ড বক্সও। দিনা বলল, নাফিসা, আজ কিন্তু তোকে নাচতে হবে। আমি বললাম, আরে কি বলছিস, শুধু নাচবো নাকি? ম্যাম সহ সবাইকে নাচাবো। শান্তা বলল, মাথা খারাপ তোর, ম্যামরা নাচবে? দেখোই না নাফিসার কাণ্ড। সবাই নাচানাচি শুরু করলাম, ম্যামরাও কিছু বললেন না, আমাদের স্বাধীনতা দিলেন। এবার আমিও ম্যামদের স্বাধীনতা দিয়ে আসি। আমি সামনে চলে গিয়ে সাউন্ড স্পিকার হাতে নিয়ে বললাম, শোনো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকারা সব কাজে পারদর্শী? সবাই আমার সাথে তাল মিলিয়ে বলো, নায়া নায়া নায়া। তাহলে আজ জেনে নেওয়া যাক, আমাদের ম্যামরা কিন্তু নাচতেও গাইতেও পারে। ম্যামরা তো রীতিমতো অবাক। আজ আমাদের সাথে ম্যামরাও নাচলেন। একজন ম্যাম বললেন, নাফিসা, তুমি কি বলছো? সবাই একসাথে চিৎকার করলো, ইয়েস। আমি বললাম, ম্যাম, আমার ইচ্ছা ভঙ্গ করবেন না। সবাই আবার চিৎকার করলো, ইয়েস। তারপর 3 জন ম্যামকে নিয়ে এলাম মাঝখানে, আর একজন ম্যাম আসেননি, তার পায়ে সমস্যা ছিল, তবে তিনি গান গেয়েছেন। আর 3 জন ম্যামকে নিয়ে আমরা নাচলাম। আমাদের গাড়ি ছেলেদের গাড়ি অতিক্রম করে যেতেই হঠাৎ তাদের গাড়ির চিৎকার থেমে গেল। আমি তাকিয়ে দেখি সবাই আমাদের গাড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে আছে, আমরা ম্যামদের নিয়ে নাচছিলাম বলে। শিহাব জানালা দিয়ে মাথা বের করে বলল, নাফিসা, আমাদেরও নিয়ে নে সাথে। কেন রে ছাগলের জাত, মেয়েদের সাথে নাচতে মন চায়? দূর হ। শিহাব জানালা দিয়ে মাথা বের করে। রেহান বলল, আপু, নিয়ে নাও আমাকে। জয় বলল, ম্যাম, আমরাও আসবো, নাফিসা নিয়ে নে প্লিজ। আমি ড্রাইভারকে বললাম, মামা, আমাদের গাড়ি স্লো করেন। ওই মাথা ভেতরে ঢোকা। সারা রাস্তা মজা করতে করতে আমরা বান্দরবনে পৌঁছে গেলাম। ম্যামরা হাঁপিয়ে গেছে 20 মিনিটে, আমাদের এনার্জি এখনো পুরোপুরি আছে। তারপর ছেলেদের গাড়ি আগে চলে গেল। সবাই হইচই করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল। গাড়িতে ঘুমিয়ে নিয়েছিলাম আমরা। গাড়ি থামলে আমরা নেমে পড়লাম। বৃষ্টি হওয়ায় রাস্তা কাদামাখা হয়ে আছে। ছেলেদের গাড়ি থেকে দেখলাম ভাইয়া, মাহিন স্যার, সাইদ, রেহান নেমে আসছে, পেছনে শিহাবও। আমি সেখানে গেলাম। শিহাব, তোর টমির খাঁচা কোথায়? শিহাব বলল, বাসায়। কি আনিসনি? আমি তো বলেছিলাম আনতে। আরে এখানে বান্দর পাবি কোথায়? আমি তো মজা করছিলাম, তুই সিরিয়াসলি নিলি? সাথে সাথে আমি শিহাবকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে কাদায় ফেলে দিলাম, ধপাস। সবাই অবাক। শিহাব, এটা কি করলি? আরে দোস্ত, আমি তো মজা করছিলাম, তুই সিরিয়াসলি নিলি? জয় শিহাবকে টেনে তুলল। শিহাব বেচারার পুরো কাপড় কাদা হয়ে গেছে। শান্তা বলল, নাফিসা, এমন দুষ্টুমি কেউ করে? সব কিছুর একটা সীমা থাকা দরকার। মাহিন স্যার বলেন, নাফিসা, এমন কাজ না করলেও পারতে,
মাত্র আসলাম, এর মধ্যেই শিহাবের জামা নষ্ট করে দিলে। কি সমস্যা, শিহাব অন্য জামা পরে নেবে। কি রে, জামা আনিসনি? না হলে আমার 3 পিস পরে নিস। শিহাব বলল, লাগবে না, শিক্ষা হয়ে গেছে আমার। তারপর সবাই হোটেলে চলে এলাম। প্রত্যেক রুমে 4 জন করে থাকতে হবে। আমি, দিনা, নিসা আর হিমা এক রুমে। ইমা, হিয়া, শান্তা আর শান্তা আপুর এক ফ্রেন্ড অন্য রুমে। আর ছেলেদের রুমের খবর জানি না। সবাই ক্লান্ত হওয়ায় স্যার বিশ্রাম নিতে বললেন। আমাদের শুরু হলো শাওয়ার নিয়ে তুমুল কাণ্ড। বাথরুমে একটা মানুষ 4 জন, কার আগে কে যাবে? আমি আগে যাব, আমার বেশি সময় লাগবে না। হিমা বলল, আপু আমি আগে যাই, বাসে বমি করেছি। দিনা বলল, দেখ আমি ঘেমে একাকার। নিসা বলল, আমার প্রচুর মাথা ধরেছে, আমি যাই। না আমি যাব। নিসা বলল, না আমি যাব। আমি ছাড়া সবাই খাটে বসে রইল। দিনা ব্যাগ থেকে কাগজ বের করে টুকরো করলো। কলম পাচ্ছে না, 5-6 মিনিট খুঁজে পেল। নিসা নাম লিখছে। আমি ওয়াশরুম থেকে বের হতে হতে বললাম, আমার নামটা বাদ দিয়ে দে। পেছনে তাকিয়ে দেখি সবাই হাঁ হয়ে আছে। দিনা বলল, আমরা এদিকে কাজ করছি আর তুই শাওয়ার সারে নিলি, এটা কি হলো? কি করব, তোরা কাজ করতে করতে আমি সময়টা কাজে লাগালাম। আমি বারান্দায় চলে এলাম। তারা সবাই একে একে শাওয়ার নিচ্ছে। একটু পর ডিনারের জন্য ডাকলো। সবাই ডিনার করে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে আজান শুনে উঠে পড়লাম, সাথে সবাইকে উঠালাম নামাজ পড়ার জন্য। সবাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ল। আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমার আবার ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না, তাই হোটেলের ছাদে চলে এলাম। হোটেলটি 6 তলা, আমরা 3 তলায় আছি। ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। সকালের মিষ্টি বাতাস খুব ভালো লাগছে। হঠাৎ পেছন থেকে কেউ বলল, হ্যালো মিস। আমি পেছনে তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। সম্ভবত ওরাও ট্যুরে এসেছে। হ্যালো, আপনার নাম কি? মিস। এটা আবার কেমন নাম? আপনি যেমন ডেকেছেন। আমি তো আপনার নাম জানি না, তাই সম্বোধন হিসেবে ডেকেছি। আমিও তো আপনাকে চিনি না, তাই সম্বোধন হিসেবেই বলেছি। ছেলেটি হেসে বলল, বাহ, ভারী অদ্ভুত মেয়ে আপনি, নিশ্চয়ই কলেজ থেকে ট্যুরে এসেছেন। জানেন তো, আবার জিজ্ঞেস করছেন কেন? তা কোথা থেকে এসেছেন? কলেজ থেকে। সেটা জিজ্ঞেস করিনি, কলেজ কোথায়? মাটির উপর। ছেলেটি অবাক হয়ে বলল, কথা ঘোরাচ্ছেন কেন? আমি হেসে বললাম, কথা আবার ঘোরে নাকি, জানতাম না তো। ছেলেটি বলল, আমি একটা প্রশ্ন করি, আপনি একরকম উত্তর দেন, আরেকটা দেন। বলে আমি রুমে চলে এলাম। আমি তো সঠিক উত্তরই দিয়েছি, আল্লাহ হাফেজ। কিছুক্ষণ পর সবাই মিলে ঘুরতে বের হলাম। আমরা ভাই বোন আর কিছু বন্ধু একসাথে হাঁটছি। ভাইয়া তোমার ক্যামেরা কোথায়? ইমরান ভাইয়া বলল, আনিনি তো, বাসায় ছিল। তাহলে এখন ছবি তুলবো কিভাবে? কেন, মোবাইল তো আছে। শিহাব বলল, অন্ত ক্যামেরা এনেছে, ওরটা দিয়ে তুলতে পারিস। এই অন্ত, ক্যামেরা দে। অন্ত বলল, তুই বল, আমি ছবি তুলে দেই। না, আমার কাছে দে। অন্ত বলল, নাফিসা দয়া করে আমার ক্যামেরার কিছু করিস না, অনেক বলার পর বাবা এটা আমাকে কিনে দিয়েছে। নিসা হেসে বলল, মনে কর আজই তোর ক্যামেরার শেষ দিন। অন্ত বলল, নাফিসা প্লিজ যত মন চায় ছবি তুল, কিন্তু কোনো ক্ষতি করিস না। ওকে দে। তারপর ক্যামেরা নিয়ে ইমরান ভাইয়ের হাতে দিলাম। আমার কাছে দিলি কেন? তুই না ছবি তুলবি। আমার ছবি কি আমি তুলবো? তুমি ভালো ফটোগ্রাফার, তাই দিলাম, একটা ছবি যেন খারাপ না হয়। ইমরান ভাইয়া বলল, পচা মেয়ের ছবি ভালো হবে কিভাবে? বেশি কথা বলে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর, আমি প্রকৃতি প্রেমিকা দেখতে দেখতে পাহাড়ের কিনারায় চলে এলাম। নিচের দিকে উঁকি দিলাম, শুধু গাছপালা দেখা যাচ্ছে। না, মারার শখ হচ্ছে। দিনাকে কেনে ফেলে দেবার ভয় দেখালাম। দিনা চিৎকার করে উঠল, আরে কি করছো, মরার শখ হয়েছে নাকি? তুই কি মানুষ? আমার তো জান বেরিয়ে যাচ্ছিল। কেমন লাগলো জানো? ইমাপু বললেন, নাফিসা সব জায়গায় মজা করা ঠিক না। ওকে। আজ আমরা শুধু পাহাড়েই ঘুরলাম। তাজিংডং পাহাড়ের ঘরগুলো, তাঁবুগুলো আমার খুব ভালো লাগে। পারলে উঠিয়ে নিয়ে আসতাম, কিন্তু দেবে না আমায়। ইমরান ভাইয়া আমাদের ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে, আর অন্ত ক্যামেরাও ক্লান্ত। সারাদিন ঘুরে হোটেলে ফিরে এলাম। পরদিন
আজ আমরা বান্দরবনের বগা লেকে যাচ্ছি। অনেক সুন্দর একটা জায়গা। আমরা ভাই বোন আর 4 জন বন্ধু মিলে এক নৌকায় ঘুরছি। মনে অফুরন্ত ভালো লাগা কাজ করছে। আমার তো মন চাই সারা জীবন এখানেই থেকে যাই। ইমরান ভাইয়া বলল, থেকে যা, কে মানা করছে? শিহাব বলল, বান্দরবনের একটা জঙ্গলি ধরে বিয়ে করে ফেল। সবাই হেসে উঠল। এখানে জঙ্গলিও আছে? অন্ত বলল, জঙ্গলে জঙ্গলি থাকবে না তো কি থাকবে? বিয়ে করতে হলে জঙ্গলি লাগবে কেন? ভালো মানুষ নেই? সবাই হেসে উঠল। ইমরান ভাইয়া বলল, তোর মতো প্রেতনিকে ভালো মানুষ বিয়ে করবে নাকি? আমি প্রেতনি? তারপর নৌকার একপাশে গিয়ে দুলতে শুরু করলাম। ইমা আপু বলল, আরে আরে কি করছিস? আমি নৌকা ডুবিয়ে দিতাম, কিন্তু ইফাজ আছে বলে বেঁচে গেলাম। ইমরান ভাইয়া বলল, সাইকো। হিয়া বলল, ভাইয়া চুপ থাকো, না হলে সত্যি নৌকা ডুবিয়ে দেবে, আমি সাঁতার জানি না। ওকে, আমি চুপ আছি। আমরা সবাই নৌকায় বসে অনেক ভঙ্গিতে ছবি তুললাম। তারপর বনে বাদারে ঘুরতে গেলাম বানর খুঁজতে। সবুজ অরণ্য, পাখির কিচিরমিচির শব্দ, আর আমি মোহিত। উফ, অসম্ভব ভালো লাগছে। হঠাৎ হিমা গাছের লতায় হোঁচট খেয়ে পড়ে গেল। মাহিন স্যার বললেন, আরে আস্তে, ব্যথা পাওনি তো? না, ঠিক আছি। ইমরান ভাইয়া বলল, আরে কানি, এই বয়সে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে? হিমা বলল, মনে হচ্ছে তোমার চোখের দৃষ্টিশক্তি খুব বেশি। হিমা, ঢাকায় ফিরে ইমরান ভাইয়ার চোখ খুলে লাগিয়ে নিস। ইমরান ভাইয়া বলল। হঠাৎ দেখলাম গাছের উপর ছোট একটা ঘর, দারুণ সুন্দর দেখাচ্ছে। আমি, দিনা, নিসা, রেহান দৌড়ে সেখানে গেলাম। ওয়াও, অনেক সুন্দর। দিনা বলল, চল উঠি। নিসা বলল, কিন্তু কোনো সিঁড়ি তো নেই, কিভাবে উঠব? তারপর উপর দিকে তাকিয়ে গাছের চারপাশে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ মনে হলো কিছুর সাথে ধাক্কা খেলাম। আউচ! কিন্তু পড়িনি। পড়ার আগেই আমাকে ধরে ফেললো কেউ। সামনে তাকিয়ে দেখি সেই ছেলেটা, কাল সকালে হোটেলের ছাদে যার সাথে দেখা হয়েছিল। ছেলেটি বলল, আস্তে, এখনই তো পড়ে যেতেন। আপনি? হ্যাঁ আমি। চিনতে পেরেছেন আমাকে? আপনি কি কাজী নজরুল ইসলাম? না তো। তাহলে প্রমোদ চৌধুরী? না, আমি জিহাদ। আপনি কি কোনো বিশেষ কাজে নিয়োজিত? না, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি এমন প্রশ্ন করছেন কেন? আপনি কোনো খ্যাতিমান লোক না, তাহলে আমি আপনাকে কিভাবে চিনব? কি অদ্ভুত মেয়ে, এত ঘুরিয়ে ফিরিয়ে উত্তর। আপনার সাথে কাল হোটেলের ছাদে দেখা হয়েছিল, তা উপর দিকে তাকিয়ে কি খুঁজছেন? বানর। কি? নিসা হেসে বলল, আপনাকে বলেনি, ও বানর খুঁজছে সেটা বলেছে। ছেলেটি হেসে বলল, এখানে গাছে বানর পাবেন না। তাহলে নদীর পানিতে বানর পাবো? না, গাছেই পাবেন, খুঁজে দেখুন। তারপর ছেলেটি চলে গেল। এদিকে ইমরান ভাইয়া দৌড়ে এলো। কি রে, ওই ছেলেটা কে? কোনটা? ওই যে তোর সাথে কথা বলে গেল। আমি কি জানি ওই ছেলেকে? তাকে গিয়ে জিজ্ঞেস করো। একটা উত্তরও ঠিক মতো দেয় না, ফাজিল কোথাকার। যা ভাগ। রেহান বলল, ভাইয়া আমি ওই ঘরে উঠবো, প্লিজ আমাকে উঠিয়ে দাও। ইমরান ভাইয়া বলল, সিঁড়ি নেই তো, এখানে উঠবি কিভাবে? এখানে ওঠা যায় না। রেহান বলল, ওই দেখো সাইদ ভাইয়া উঠেছে। কোথায়? সাইদ বলল, গাছ বেয়ে। দেখলাম সাথে অনেক ছেলে উঠেছে, শিহাবও উঠেছে, অন্ত। আমিও উঠবো ভাইয়া, আমাকে হেল্প করো। ইমরান ভাইয়া বলল, মাথা খারাপ তোর? একে তো সিঁড়ি নেই, তাও আবার ছেলেরা সেখানে। আমার ভ্রমণ অপূর্ণ। রেহানকে উঠতে দিল না, ভাইয়া উঠল না, তাই মন খারাপ করেই কিছুক্ষণ ঘুরলাম। হঠাৎ ইমরান ভাইয়া এসে মাহিন স্যারের সাথে কথা বলছে, তাই আর ডাকেনি। আমার হাত ধরে টেনে নিয়ে গেল। সাথে হিমা, হিয়া, দিনা, নিসা আর শান্তা আপুকেও ইশারা করলো যেতে। ইমা আপু এলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? তারপর বাকি সবার থেকে কিছুটা দূরে আমাদের কয়েকজনকে একটা গাছের কাছে নিয়ে গেল। ইমরান ভাইয়া বলল, চুপচাপ চল। এখানে আনলে কেন? ইমরান ভাইয়া উপরে তাকালো। দেখি এই মোটা গাছটা তো একটা ঘর আছে, আগেরটার চেয়ে আরো বড়। আমি বললাম, কিন্তু উঠবো কিভাবে? ইমরান ভাইয়া আমাকে পেছনে গিয়ে দেখালো গাছের ডায়ে খোদাই করা সিঁড়ি আছে।
ওয়াও ভাইয়া, তুমি কত ভালো! এতগুলো ধন্যবাদ। ছবি কৃতজ্ঞতা তোমাকে। সবাই হেসে উঠল। ইমরান ভাইয়া বলল, হয়েছে, উঠ এবার, না হলে অন্যরা দেখলে এদিকে চলে আসবে, তখন আর উঠতে পারবি না। ওকে। প্রথমে ইমরান ভাইয়া উঠে, তারপর আমাদের সবাইকে হাত ধরে টেনে উঠতে সাহায্য করলো। রেহান তো উঠে নাচা শুরু করে দিল। শান্তা বলল, ওয়াও কি সুন্দর! ভাইয়া তুমি এটা দেখলে কিভাবে? ইমরান ভাইয়া বলল, হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম, তারপর হঠাৎ দেখতে পেলাম। তার ওপর রেহান আর নাফিসা মন খারাপ করছে ঘরে উঠতে না পেরে। এখানে কেউ নেই তো, তাই তোদের নিয়ে এলাম। নিসা বলল, অনেক ধন্যবাদ ভাইয়া, খুব বড় একটা অনুভূতি মিস করতাম। ইমরান ভাইয়া হেসে বলল, স্বাগতম। ঘরটা অনেক সুন্দর। সবাই ঘুরে ফিরে দেখলাম। ইমরান ভাইয়ার ফোন দিয়ে কয়েকটা ছবি তুললাম, তারপর হোটেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে আমরা ভাই বোন আর দিনা নিসা একসাথে বসে এই 2 দিনে তোলা ছবিগুলো দেখছিলাম। আসলে ইমরান ভাইয়া অনেক ভালো ফটোগ্রাফার, ছবি তোলার স্টাইলগুলো দারুণ হয়েছে। পরদিন আজ আমরা ঢাকায় ফিরব। নাস্তা করে সবাই রেডি হয়ে বাসে উঠে পড়লাম। ইমা আপু বলল, নাফিসা হলো তোর, নাকি এখানেই থাকবি? ব্যবস্থা করে দিয়ে যাও, থেকে যাই। আর সময় নেই, আবার আসলে ব্যবস্থা করে দিয়ে যাব। চল এবার। চলো। সিঁড়ি দিয়ে নিচে নামছি, দেখি স্যার ম্যামরা নিচে দাঁড়িয়ে আছেন আর ছাত্রছাত্রীরা সবাই বাসে উঠে পড়েছে। হঠাৎ দেখি সেই ছেলেটা বাইরে থেকে ভিতরে আসছে কলা খেতে খেতে। খোসাটা সিঁড়ির সামনে ফেলে দিল, ডাস্টবিনে না ফেলে। মেজাজ প্রচুর খারাপ হলো। আমি এতক্ষণে নিচে নেমে এসেছি। ছেলেটি বলল, আরে চলে যাচ্ছেন নাকি? না, এইমাত্র এলাম। ছেলেটি হেসে বলল, খুব মজা করতে পারেন আপনি। আপনারা নাকি ঢাকা থেকে এসেছেন? আমরাও ঢাকা থেকে এসেছি, হয়তো আবার দেখা হবে আমাদের। আল্লাহ না করুক। ওকে, দেখা যাবে। তা বানর পেয়েছেন? না, গাছে বানর পাইনি, তবে মাটিতে পেয়েছি। তাই নাকি? কোথায়? আশেপাশে খুঁজে দেখুন, পেয়ে যাবেন। পাচ্ছি না, খুঁজতে থাকুন। ছেলেটি হেসে বলল, ওকে, বিদায়। তারপর ছেলেটি সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। আমি কলার খোসাটা লাথি দিয়ে সিঁড়ির কাছে এগিয়ে দিলাম। এতক্ষণে ছেলেটি 2-3 সিঁড়ি উঠে পড়েছে। হ্যালো ভাইয়া। ছেলেটি পেছনে তাকিয়ে বলল, আমাকে বলছেন? জি, একটা কথা বলার ছিল। ওকে বলে আবার নিচে নামতেই কলার খোসায় পা দিয়ে ধপাস। আউচ! আশেপাশের সবাই হা হয়ে আছে। আমি, রেহান, নিসা, দিনা, ইমরান ভাইয়া সবাই হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়ছি। হা 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 হা। মাহিন স্যার গিয়ে ছেলেটিকে টেনে তুললেন। নাফিসা, বুঝতে বাকি নেই এটা তুমি করেছো। কিন্তু কেন করেছো? ছেলেটি বলল, হঠাৎ এমন করলেন, আমি তো আপনার কথাতেই নিচে আসছিলাম। আরে সেটা বলার জন্যই তো নিচে ডাকলাম। কলার খোসা ফেলার জন্য ডাস্টবিন আছে, এখানে ফেললেন কেন? এটা তো নিচে থাকতেই বলতে পারতেন। পারতাম, কিন্তু আপনার এই কাজের জন্য যে কারো কোমর ভেঙে যেতে পারত, সেটা বোঝানোর জন্যই এই পদ্ধতি বেছে নিলাম। সরি, আসলে বুঝতে পারিনি। এরপর থেকে বুঝতে পারবেন। তাছাড়া বানরটা খুঁজে পেয়েছেন তো, এখন খোসা উঠান। মাহিন স্যার বললেন, নাফিসা, অনেক বড় শিক্ষা দিয়েছ, এবার চলো। বিদায় না, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর সবাই বাসে উঠে পড়লাম। রেহান আমাদের সাথেই আসলো, আর ইমরান ভাইয়া ও সাঈদ ছেলেদের বাসে চলে গেল। আজ আর কেউ নাচানাচি করিনি। সবাই সিটে বসে কেউ গান, কেউ জোকস এসব নিয়ে হাসাহাসি করছিলাম। খুব ভালো ও মজা করে কেটেছে এই 2টা দিন। আমি জানলা দিয়ে তাকিয়ে মজার সময়গুলো মনে করছি আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করছি। এভাবেই খুনছুটি, মজা, মান অভিমান, ভালোবাসার মধ্যে দিয়ে কাটছে অদ্ভুত মেয়ের দিনগুলো। আল্লাহ হাফেজ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।